আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোন, কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম রহমত। আমরা আপনাদেরকে প্রোভাইড করতেছি এরই ধারাবাহিকতা। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান। আলোচনা করব পদার্থবিজ্ঞানের অতীব জরুরি একটা অধ্যায়, যেটাতে বেসিক 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 আর বেসিক দিয়ে ভর্তি, এমন একটা অধ্যায় যার নাম হচ্ছে গতি। ঠিক আছে, এটি আমাদের পদার্থবিজ্ঞান বইয়ের কত নম্বর অধ্যায় বলো তো? দ্বিতীয় অধ্যায়। সাউন্ড কোয়ালিটি ঠিক আছে? একটু বলো আমার। ঠিক আছে, পরে পরে আসবে, একটু একটু পরে পরে আসবে। ঠিক আছে, তাহলে দেখো, আলোচনা হবে আমাদের গতি অধ্যায় নিয়ে। এটা দ্বিতীয় অধ্যায়, আমাদের লেকচার নাম্বার 2। অর্থাৎ প্রথম লেকচারে আমরা আমাদের যে প্রথম অধ্যায় আছে আমাদের পদার্থবিজ্ঞানের, যেখানে ভৌত জগৎ ও পরিমাপ আছে, এই ভৌত জগৎ ও পরিমাপ আলোচনা করেছিলাম। সেই সঙ্গে গতির কিছু আংশিক আলোচনা করেছিলাম। আজকে আমরা ইনশাল্লাহ গতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই 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 পর্বে। ঠিক আছে, তাহলে আমার নাম সুমন, সবাই জানো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হবে গতি অধ্যায়ের না, দেখো, 1 নম্বরটা আমাদের ওই আগের অধ্যায়ে 1 নম্বর অধ্যায়ের আলোচনা। ঠিক আছে, 1 নম্বর অধ্যায়ের আলোচনা। এটা হচ্ছে একক এবং মাত্রা সম্পর্কিত আলোচনা। মোস্ট 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 অ্যান্ড মোস্ট, কি বলবো, 4টা স্টার দিলেও কম হবে, বুঝছো? এই একক এবং মাত্রা যে এত জরুরি একটা বিষয় আমাদের পরীক্ষা আসার মতো। তারপরে দেখো, আমাদের আসতেছে গতির সমীকরণ। ঠিক আছে, এগুলো আমাদের প্রাত্যহিক ভাবে যে কোনো জায়গায়, আমাদের যে কোনো অঙ্কের মধ্যে, শুধু এই অধ্যায়ের অঙ্কে না, অন্যান্য অধ্যায়ের ম্যাথেও আমরা দেখি যে গতি সমীকরণের প্রয়োগ আছে। তারপরে আমাদের আসতেছে পরন্ত বস্তুর সমীকরণ, তারপরে আমরা পরন্ত বস্তুর সূত্র, অর্থাৎ এই দুইটা টার্ম, 3 এবং 4 নম্বর টার্ম আমরা একত্রে পড়বো, এবং এটা আমরা এই যে গতির সমীকরণের সাথে রিলেটেড করে পড়বো, যে কারণে আমি একসঙ্গে লিখছি। তারপরে আমাদের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে বেগ সময় লেখচিত্র, এইটি একটা। আর আমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব আমরা এই পর্বে। ঠিক আছে, তাহলে আমরা গতির অধ্যায়ে আরেকটা কথা জানাই রাখতেছি। গতি অধ্যায় থেকে আমাদের সাধারণত প্রায় ম্যাক্সিমাম ক খ, এই ক খ গ, এই 3টা ইয়াতের মধ্যে, মানে সৃজনশীলের ক খ গ এবং নৈবেত্তিকে অসংখ্যবার এসে থাকে এই গতি অধ্যায় থেকে। ঠিক আছে, আর ঘ নাম্বারটা প্রয়োগিক দিক যেটা আছে এবং উচ্চতর দক্ষতা যেটা আমরা সৃজনশীলের মধ্যে দেখি, এইটা আমরা বিভিন্ন অন্য অধ্যায়ের সাথে কানেক্টেড করে দেয়। সুতরাং আমরা ফোকাস করব কি গতি অধ্যায়ের নৈবেত্তিক 1 নম্বরে নৈবেত্তিক, 2 নম্বরে হলো সৃজনশীল ক এবং খ নাম্বার। ঠিক আছে, এই দুইটা আমরা সবচেয়ে বেশি ইয়ে করব। তাহলে কি এটা কি চলতেছে? কোনো সমস্যা নাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। ঠিক আছে, তোমরা একটু কমেন্টে জানাবা, লাইভটা একটু শেয়ার করে দিবা, যাতে তোমাদের পরবর্তীতে সবার কাছে পৌঁছায়। আর লেখাগুলো কি স্পষ্ট দেখা যাচ্ছে? দেখো তো, লেখাগুলো কি স্পষ্ট দেখা যাচ্ছে? জানাবা। ঠিক আছে, গুড, ওকে। তাহলে আমি কমেন্ট দেখলাম, ইউর রাব্বি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দেই। সুমন শিক্ষা পরিবারের সাথে কানেক্টেড সকলকেই অনেক শুভকামনা জানাই। আমরা আজকে আমাদের নতুন একটা ইয়াতে আসছি, আমাদের নতুন একটা বলা চলে স্টুডিও রুমে আজকে রেকর্ড করতেছি, এবং অনেক ভালো পরিবেশটা লাগতেছে। আশা করি তোমরা ক্লাসটা খুব ভালোভাবে উপভোগ করবা। ঠিক আছে, তারপরে দেখো, আমরা প্রথমে একক এবং মাত্রা আলোচনা করব। আমি এটিও মিশিয়ে দিই। ঠিক আছে, আমরা এখন সর্বপ্রথম একক এবং মাত্রা সম্পর্কে আলোচনা করব। একক ও মাত্রা। শোনো, দেখো, একক এবং মাত্রা সম্পর্কে আলোচনা করার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম যে একক এবং মাত্রার ক্ষেত্রে, অথবা আমাদের যে রাশিগুলো আছে, এই ক্ষেত্রে মৌলিক রাশি আর লব্ধ রাশি সম্পর্কে ধারণা রাখতে বলছিলাম প্রথম ক্লাসে। তো মৌলিক রাশি আমরা জানি 7টা। কয়টা? 7টা। তো 7টা মৌলিক রাশির মধ্যে আমাদের 3টা অতীব জরুরি মৌলিক রাশি, যেটা আমরা প্রত্যেক ক্ষেত্রে এটার মাত্রা এবং একক নির্ণয়ের ক্ষেত্রে আমরা সবসময় ইয়ে করব, মানে আমাদের সবসময় কাজে লাগতেছে। সেটা হচ্ছে দৈর্ঘ্য, ভর এবং সময়। ঠিক আছে, আমার লেখা কি বোঝা যায়? দৈর্ঘ্য, ভর, সময়। এখন এই দৈর্ঘ্য, ভর, সময় এগুলো কি? রাশি, তাই না? এগুলো রাশি। আর একক এবং মাত্রা সবগুলো কি? রাশির ক্ষেত্রেই হয়। রাশি কাকে বলে এগুলো পড়াইছিলাম প্রথম লেকচারে, যে পৃথিবীর এই জগতে বা ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাকে রাশি বলা হয়, এবং এই রাশির ক্ষেত্রে আমরা একক এবং মাত্রা নির্ণয় করি সাধারণত। তো আমি লিখবো, এখানে আমি দৈর্ঘ্যকে আমি কি এল দ্বারা প্রকাশ করতে পারি এবং এস দ্বারা,
অর্থাৎ দৈর্ঘ্য, সরণ অথবা দৈর্ঘ্য, সরণ অথবা দৈর্ঘ্য, ঠিক আছে। সরণকে এস, দৈর্ঘ্যকে এল দ্বারা, এগুলো আমাদের প্রকাশ মাধ্যম, ঠিক আছে। ভরকে এম দ্বারা, ছোট হাতের এম দ্বারা, সময়কে ছোট হাতের টি দ্বারা প্রকাশ করব। তারপরে দেখো দৈর্ঘ্য, ভর, সময় এর একক কি হবে দেখো তো। একক এবং মাত্রা আমি যদি লিখি তাহলে একক, সাইডে লিখলাম মাত্রা, ঠিক আছে। তোমরা একটু নোট করার চেষ্টা করবা, ক্লাসগুলো, যাতে পরীক্ষার আগে আগে তোমরা ওই নোটটা একবার করে দেখলেই মানে তোমাদের জন্য সবকিছু মনে আসে। কারণ না লিখে পড়াটা, ওটা মানে পড়াটা অনেক অনেক মানে বদ অভ্যাস একটা। আমি মনে করি পড়ার ক্ষেত্রে না লিখে পড়াটা অনেকটা বদ অভ্যাস, ঠিক আছে। লিখলে পড়ার প্রায় 80% কভার হয়ে যায়। আমাদের মেমোরিতে যে ধারণাটা আমরা রাখি পড়ালেখা সম্পর্কে, বা পড়ালেখা মুখস্থ করার ক্ষেত্রে, বা পড়ালেখা আয়ত্ত করার ক্ষেত্রে যে বিষয়টা আমরা বলি, সেটা লিখলে আমাদের 80% বা 86% বলা চলে আমাদের বেশি আয়ত্তে এসে যায়। তারপরে আমরা তারপরে আমরা মুখে মুখে বলার মাধ্যমে আরো আমাদের প্রায় 15%, এইভাবে আর কি ধীরে ধীরে আমরা পড়ালেখা মনে রাখি। তাহলে যেহেতু 80% আমাদের মাথায় থাকে, বেশিরভাগ থাকে এটা কি ইয়ের মাধ্যমে, বুঝছো, লেখার মাধ্যমে, সুতরাং সবাই নোট করার চেষ্টা করবা। তাহলে দেখো দৈর্ঘ্যের একক কি আমরা মিটার জানি, ঠিক আছে। দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক জানি আমরা কেজি, এবং সময়ের একক জানি আমরা কি সেকেন্ড, ঠিক আছে। আর মাত্রার ক্ষেত্রে দেখো, মাত্রার ক্ষেত্রে খুব সুন্দর একটা ইয়ে আছে, সেটা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। দেখো দৈর্ঘ্যকে প্রকাশ করছিলাম আমরা কিভাবে, এগুলো সব ছোট হাতের, এবং মাত্রাগুলো হয় সবসময় বড় হাতের, এবং মাত্রা সবসময় কোথায় থাকে, থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকে। দেখো দৈর্ঘ্যের মাত্রাকে আমরা এল দ্বারা প্রকাশ করব, এল, এগুলো প্রথম ক্লাসে আমি দেখাই দিয়েছিলাম একবার, আমি দ্রুত যাচ্ছি। দেখো ভরের মাত্রা এম, কেন এম বলতো, কারণ ভরের ইংলিশ হচ্ছে ম্যাস, দ্বারা ভরের ইংলিশ ম্যাস, এই ম্যাস মানে ভর। আর এই ভরকে তাহলে এই প্রথম অক্ষরটাকে আমরা মাত্রা হিসেবে কাউন্ট করব, এবং এই ছোট হাতের অক্ষরটাকে আমরা প্রকাশ মাধ্যম হিসেবে কাউন্ট করি। ওই একইভাবে লেন্থ, দৈর্ঘ্যের একক লেন্থ, দৈর্ঘ্যের মাত্রা লেন্থ, ভরের মাত্রা এম, এবং সময়ের মাত্রা টি, বড় হাতের টি থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। শোনো আমাদের এই তিনটা অতীব জরুরি, এবং এগুলার লাগবেই। এখন পর্যন্ত কেউ বোঝো নাই এইটা আমি মনে করি না, কারণ আমি কিছু পড়াই নাই এখনো, ঠিক আছে। গুড, দেখি তাহলে এগুলো আমি মিশাই দেবো না, আগে মিশাই দিই না, তারপরে আমরা একটু আলোচনা করি। দেখো শোনো, এইটা আমরা সবাই জানি, যেহেতু এটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে। তারপরে নেক্সটে যদি আমি একটু আলোচনা করি, তাহলে আমরা যাব রাশির ক্ষেত্রে। দেখো আমরা আমরা এই যে গতির সমীকরণ আছে না, একক মাত্রা রাখলাম, আমরা একক মাত্রায় পড়তেছি, বাট গতির সমীকরণ থেকে আসতেছি। একটু দেখো গতির সমীকরণ গুলো কি কি ছিল বলতো। একটা ছিল ভি সমান ইউ প্লাস এ টি, তাই না। তারপরে আরেকটা কি ছিল, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আরেকটা কি ছিল বলতো, এস সমান এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আরেকটা কি ছিল, এস সমান ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি ছিল। আরেকটা ছিল এস সমান ভিটি, এটা আমাদের সমবেগের ক্ষেত্রে, সমবেগ। এগুলো আমি আগের ক্লাসে একটু দেখাই দিছি, তাই শর্টকাটে শুধু লিখলাম। কেন লিখলাম এখন তোমরা বুঝতে পারবা। দেখো আমাদের সাধারণত দেখো তো, আমরা বেগের মাত্রা কি জানি না, কিসের মাত্রা জানি এগুলোর মধ্যে বলতো, শুধুমাত্র এই যে এস, সরণের মাত্রা জানি, এই যে দৈর্ঘ্য বা সরণ এর মাত্রা জানি, এর একক জানি, আর কাজ জানি বলতো, এই যে টি এস, আর কাজ জানি, এই দুইটারে আমরা একক মাত্রা জানি। তো জানি না কি কি, দেখো বেগ জানি না, তারপরে দেখো লাল কলম দিয়ে আমি বুঝে দিচ্ছি কোনগুলো জানি না, বেগ জানি না, ত্বরণ জানি না, ঠিক আছে। আর বেগ, ত্বরণ, আদি বেগ, শেষ বেগ, মাত্রা, একক একই জিনিস। তাহলে আমরা এখন লিখবো, তাহলে আমরা কতটুকু পর্যন্ত জানি, টি জানি, এই দেখো সময় টি জানি, ভরও জানি এম, সরণও জানি, তাই না। ওখানকার মধ্যে বাকি কি আছে, বাকি আছে এ হচ্ছে ত্বরণ, আমি লিখলাম ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। ত্বরণের মাত্রা আমরা কি লিখবো বলতো, সরি ত্বরণের একক আমরা কি লিখবো। শোনো ত্বরণের একক বা কোনো কিছুর একক লিখতে গেলে তার আগে রাশিমালা সম্পর্কে ধারণা রাখতে হয়, তার আগে রাশি সম্পর্কে ধারণা রাখতে হয়। এদিকে দেখো ত্বরণের রাশি, দেখো ত্বরণ এ সমান আমরা কি লিখতে পারি বলতো, এ সমান ভি বাই টি লিখতে পারি, তাই না। অর্থাৎ আমরা ত্বরণের সংজ্ঞা কি পড়ছিলাম, সময়ের সাপেক্ষে বস্তুর বেগ বৃদ্ধির হারকে
বা হ্যাঁ বেগ বৃদ্ধির হারকে বা বেগ পরিবর্তনের হারকে আমরা কি বলি? ত্বরণ বলি। এই যে সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার, কিসের পরিবর্তন হার? বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলি। এই জন্য ত্বরণের রাশিমালা আমরা কি জানি? এ সমান ভি বাই টি। তাহলে আমরা যদি এ সমান ভি বাই টি লিখি, তাহলে দেখো তো, সরি, এর আগে ত্বরণের আগে আমরা দেখো এখানে ভি এরও একক আমরা জানি না, একক মাত্রা জানি না। সুতরাং আগে ভি এর একক মাত্রা জানি, তারপর ত্বরণে যাব। দেখো তো, ভি, ভি মানে কি? বেগ, তাই না? বেগ থেকে তো ত্বরণ আসছে, তাই না? যে বেগ থেকে ত্বরণ আসলো, তাইলে হলো ভি বেগ, বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। এর এককে যাব আমরা, একক কি হবে দেখো তো, ভি সমান আমরা কি জানি বলো? ভি সমান এস বাই টি, তাই না? সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে কি বলা হয়? বেগ বলা হয়, তাই না? তাহলে সরণের একক কি আমাদের কি জানা আছে বলো তো? সরণের একক আমাদের মিটার, মিটার সময়ের একক সেকেন্ড। তাহলে কি পেলাম আমরা? মিটার পার সেকেন্ড। এই যে আমরা পেয়ে গেছি। তাহলে বেগের একক আমরা কি পেলাম? মিটার পার সেকেন্ড। অনুরূপ ভাবে বেগের আমরা যদি মাত্রা বের করতে যাই, দেখো তো, আমরা এখানে তো একক বসাই দিলাম, রাশি আমাদের এইটা, এখান থেকে আমরা বের করব। তাহলে এস এর মাত্রা কি? অর্থাৎ সরণের মাত্রা লেন্থ এল, আর সময়ের মাত্রা টি, বড় হাতের টি। তাহলে আমরা কি পাচ্ছি? এল টি পার ওয়ান। ঠিক আছে? এইভাবে রাশি ভাঙাবো আমরা, তাহলে কি পেলাম? এল টি পার ওয়ান। শোনো, এইভাবে আমরা রাশি ভাঙানোর মাধ্যমে কি পাবো? রাশিকে আগে রাশির একটা ফরম্যাট দাঁড় করাবো, ওই ফরম্যাট অনুসারে আমরা কি করব? ফরম্যাটের মধ্যে যে এই যে মৌলিক রাশিগুলো আছে, মৌলিক রাশিগুলো নিয়ে আসবো। দেখো আমরা কোথায় নিয়ে এসেছিলাম? এই দেখো এম এস, দেখো এস বাই টি, এই এস টি দুইটাই মৌলিক রাশির মধ্যে আছে, তাই না? মৌলিক রাশির মধ্যে আছে। মৌলিক রাশি পর্যন্ত নিয়ে আসার পরে ওগুলো নিয়ে আমরা একক এবং মাত্রা বসাই দেবো। যে তিনটা আমাদের এই যে এখানে আছে, এই তিনটার একক মাত্রা এগুলো জায়গায় বসাই দিব। তাহলে আমরা কি পাবো? মূলত আমরা ওই জটিল বা বড় রাশিটার বা লব্ধ রাশিটার একক এবং মাত্রা বের করতে পারবো। অনুরূপ ভাবে এখন আমরা যদি এই যে এখন দেখো, এই যে ত্বরণের বের করতে চাইছিলাম, তাই না? দেখো ত্বরণের যদি আমরা বের করি, তাহলে ত্বরণ, ত্বরণ, ত্বরণ এ, ত্বরণের যদি আমরা বের করি, তাহলে দেখো তো কি হবে? ত্বরণকে এ দ্বারা কি লেখা যায়? এ ত্বরণ এ সমান ভি বাই টি। ভি এর আমরা কি পেলাম? মিটার পার সেকেন্ড, তাই না? মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সময়ের কি পাবো? আরেকটা সেকেন্ড। তাহলে কি হবে বলতো? মিটার সেকেন্ড। দেখো এই সেকেন্ডটা নিচে ছিল, এই জন্য মাইনাস হয়েছে, নিচে আরো একটা সেকেন্ড আছে, তার মানে মাইনাস টু হবে। বুঝছো? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম? এখানে আমরা কি পেলাম? মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? তাহলে এরপরে দেখো তো, ত্বরণ যদি আমরা আবার আসি এদিকে, ত্বরণে আমরা মাত্রা যদি বের করতে আসি, বুঝছো? এটা তো একক বের করলাম, এই মাত্রা যদি বের করতে আসি, তাহলে কি দেখো তো, বেগের মাত্রা, তাই না? দেখো ভি বাই টি, কারণ এ সমান কি? ভি বাই টি সমান ভি এর মাত্রা কত পাইছি আমরা? এল টি পার ওয়ান। ঠিক আছে? এল টি পার ওয়ান ডিভাইডেড বাই কত পাইছি? টি পাইছি, টি, তাই না? টি মানে কি? টাইম। তাহলে দেখো তো কি লেখা যায়? এই অনুরূপ ভাবে টিটা নিচে ছিল, দেখি মাইনাস ওয়ান আছে, উপরে উঠে গেলে মাইনাস টু হবে, অর্থাৎ এই টিটাও নিচে ছিল, তাই না? দুইটা টি এখন মোডে আছে, তাই উপরে লিখলে দুইটা টি লিখতে হবে, এল টি মাইনাস ওয়ান, এল টি পার টু। এটা হচ্ছে আমাদের মাত্রা। তাহলে এল টি পার টু। বুঝছো কেমন করে আসতেছে? তোমরা কি বুঝছো? তোমরা, আমি যতদূর পর্যন্ত একক এবং মাত্রায় আসছি, অর্থাৎ আমরা তো এই তিনটা এর আগের ক্লাসে জানছি, আজকে আমরা বেগ ত্বরণ এই দুটো শিখলাম। এই দুটোর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে জানাইতে পারো, আমাকে বলতে পারো। গুড, দেখা যাচ্ছে। গুড। শাহবুজ আলম নিশান ভাইয়া, হ্যাঁ গুড স্যার, লেখা ও কথা স্পষ্ট হচ্ছে, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। প্রবলেম নাই, থ্যাংক ইউ। প্রবলেম নাই, সুন্দরভাবে দেখো। ঠিক আছে কি সব? সবাই বুঝতে পারছো? এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? গুড। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা আগাইতে পারি। তাহলে আমরা এগুলো মিশাই দিতেছি, যেহেতু এগুলো আমাদের রাফ ছিল, এগুলো আমরা মিশাই দিব। দেখো আমরা, দেখো এখানে আমরা কয়টা রাশি পাইছি? যে ভি পাইছিলাম আর এ ত্বরণ পাইছিলাম, এই ত্বরণ দুটো বের করলাম। এখন শোনো, এখন আমরা একটু উপরের দিকে যাব। কোথায় যাব বলো তো? উপরের দিকে যাব। এই দেখো ত্বরণ, ত্বরণের পরে আমরা কোন রাশিটা পাই বলো তো দেখি? বল সমান আমরা কি জানি? এম এ, এম এ ক, তারপরে আমরা পরের রাশি বল পাই, তাই না? অন্য কলম দিয়ে লিখতেছি। তাহলে আমাদের যে বাকি রাশিগুলো আমরা শিখবো, সেগুলো হচ্ছে বল, বলের বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, তোমরা জানো।
তারপরে আমরা পাবো কি, বলের পরে আমরা কি পাই, হ্যাঁ নিচে দেখা যাচ্ছে না, ঠিক আছে দেখো। তাহলে আমরা এর পরবর্তীতে বল সম্পর্কে বল পাবো। দেখো বল এই অধ্যায়ে আলোচনা না, বাট এই এই অধ্যায়ের মধ্যে আমি পড়ায় রাখিয়ে দিতেছি একক এবং মাত্রা সম্পর্কে বিস্তারিত আলোচনা এই অধ্যায়ে শেষ করব। পরবর্তীতে একক এবং মাত্রা সম্পর্কে বেশি একটা আলোচনা করব না, ঠিক আছে। তাহলে বলকে এফ দিয়ে প্রকাশ করা হয়, বলের আমরা ইয়ে জানবো। দেখো তো বল সমান কি লেখা যায়, এফ সমান আমরা এম এ জানি না, এম এ, হ্যাঁ এটা আমাদের বলের সমীকরণ। তো এম কি ভর, ভর গুণন কি ত্বরণ, তাই না। তাহলে ভরের ইয়ে কি আমাদের ভরের, দেখো তো ভরের একক কি কেজি, আমরা এককের ক্ষেত্রে ভরের একক কেজি লিখলাম, এবং ত্বরণের একক আমরা কি পেয়েছি বলতো, এই যে ত্বরণের একক আমরা কি পেয়েছি মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, বুঝছো। এটা তাহলে আমরা কি পেলাম, এটা আমরা বলের একক পাইলাম। দেখো একবারে বলের মাত্রাটাও পাই, তারপরে একবারে লিখি। এফ সমান আমরা কি পাই এম এ, এম কি ভর, ভরের দেখো তো ভরের আমরা মাত্রা কি পেয়েছি, ভরের মাত্রা কোথায় এম, তাই না, বড় হাতের এম। আর এ এর মাত্রা কি, ত্বরণের মাত্রা কি এল টি পার টু, এল টি পার টু, ঠিক আছে। তাহলে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলে আমরা কি পেলাম, এই যে এম আছে, আর এ এর হলো এই যে তিনটা মিলে হচ্ছে এল টি পার টু। এই এর এর আমরা মাত্রা এইটা জানি, একসঙ্গে করে দিলে হয় এম এল টি পার টু। শোনো তাহলে আমরা লিখে ফেলি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর একটা কি আছে এম এল টি পার টু, ঠিক আছে আমরা লিখে ফেললাম। শোনো এই যে আমরা এগুলো আমরা কিভাবে বের করে করে করতেছি, অনেকে কি করে একক এবং মাত্রাগুলো মুখস্থ করে। শোনো মুখস্থ করলে কিন্তু কাজ হবে না, মুখস্থ করলে কাজ হবে না, কারণ মুখস্থ তুমি কয়টা রাখবা বলো তো দেখি। আজকে তোমাদের যতগুলো আমি পড়াবো এতগুলো না মুখস্থ রাখলা, এর বাইরেও তো আছে না, সুতরাং মুখস্থ করা যাবে না, আমাদের ফর্মুলা জানতে হবে। এবং ওই ফর্মুলা অনুসারে আমাদের প্রথমে একক এবং মাত্রা, এই যে ফর্মুলা আমরা জানি এফ সমান এম এ, এম কি ভর, এ ত্বরণ, ত্বরণ সমান আমরা কি জানি বেগ ভাগ সময়, তারপরে বেগ আবার কি সরণ ভাগ সময়। এইভাবে আমাদের ভাঙায় ভাঙায় নিয়ে এসে, যদি একটু সময় লাগে একটু ভাঙায় নিয়ে এসে আমাদের কি করতে হবে, আমাদেরকে এই একক এবং মাত্রা নির্ণয় করতে হবে। যেমন আমরা এই যে ত্বরণে একবারে বসাই দিছি, কিন্তু ত্বরণকে বের করার সময় আমরা কি ভাঙায় ভাঙায় বের করি নাই, এইরকম ভাবে ধরো ভাঙায় ভাঙায় বের করবা, বের করার পরে ওগুলার যে মৌলিক রাশিতে যখন নিয়ে আসবা, এই মৌলিক রাশিগুলোর তো আমরা একক মাত্রা জানি, এই তিনটার অন্তত খুব ভালোভাবেই জানি, এগুলো বসাই দিলেই ইনশাল্লাহ আমরা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা বল পাইলাম। বলের পরে দেখো তো বলের সাথে রিলেটেড আর কি আছে, বলের সাথে সবচেয়ে রিলেটেড বিষয়টা কি, বলের সাথে সবচেয়ে রিলেটেড হলো চাপ। তোমরা এই সিকোয়েন্সটা একটু মনে রাখবা, বেগের পরে ত্বরণ, ত্বরণের পরে বল, বলের পরে আসে চাপ, চাপের পরে কাজ, কাজের পরে কি আসে ক্ষমতা। কথা বুঝছো, তোমাদের বই এই পর্যন্ত আছে। তাহলে আমরা এই জিনিসটা একবারে লিখে নেই। বলের পরে আমরা পাচ্ছি চাপ, চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়। তারপরে পাচ্ছি কি কাজ, ঠিক আছে, তারপরে পাচ্ছি কাজ, কাজের একক মাত্রা আমরা দেখবো, কাজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। আর একটা কি পাচ্ছি আমরা ক্ষমতা, ঠিক আছে, ক্ষমতা, ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। শোনো তোমরা মনে করো যে বেগের একক মুখস্থ করলা, ত্বরণের একক মুখস্থ করলা, বলের একক মুখস্থ করলা, চাপের একক মুখস্থ করলা, কিন্তু এই দুইটা তো মুখস্থ করতে পারবা না, তাই না, ভুল হয়ে যাবে। সুতরাং আমরা কি করব, আমরা ভাঙ্গায় ভাঙ্গায় নিয়ে এসে করব। যারা প্রত্যেকটা জিনিস ভাঙাইতে পারি তার প্রত্যেকটা জিনিসে ভাঙাবো, যাদের একটু কম লাগে, মানে আমাকে এত কিছু ভাঙাইতে লাগে না আমি পারি, সে ওইভাবেই লিখবো। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমাদের প্র্যাকটিসের উপর। শোনো একটা কথা বলি, তোমাদের প্র্যাকটিস যত ভালো হবে সেই প্র্যাকটিসের উপরে তোমাদের সবকিছু নিয়ন্ত্রিত হবে। কেন বলো, একটা অঙ্ক যখন আমরা 10 বার করি তখন মনে হয় যে প্রথম 2 লাইন লেখার পরে পরের 3 লাইন কি আসবে এটা আমরা জানি, তার মানে প্রথম 2 লাইনের পরে যে পরের 3 লাইন অর্থাৎ পরের 5 লাইন, মোটে 5 লাইন আমরা আমাদের মাথার মধ্যে এসে গেছে, তার মানে প্রথম 2 লাইন লিখে আমরা ষষ্ঠ লাইনটা লিখতে পারি। এটাকেই বলে অভিজ্ঞতা, এটাকেই বলে কি পরিশ্রমের মধ্যে অর্জিত একটা জ্ঞান, ঠিক আছে। কারণ বারবার একটা জিনিস করতে 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 আমাদের কি হয়, একটা অভিজ্ঞতা চলে আসে। আর অভিজ্ঞতাটা অন্য কিছু না, ওই প্র্যাকটিসটাই তোমরা করতেছো, যার মাধ্যমে তোমাদের আবার ওই জিনিসটা আবার মাথার মধ্যে একদম একটা লাইন লেখার সাথে পরের 3টা লাইন সেট হয়ে আসতেছে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের এগুলো বারবার লিখতে হবে, লিখলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। আমি মুখে মুখে বলতেছি, তোমরা শুনতেছো, এতে বেশি একটা উপকার হবে না। খাতা কলম নাও, সবাই আবার রিফ্রেশ হও। দেখো গাটা চারা মারা দাও, যারা মোবাইলটা সামনে নিয়ে বসে আসো বা পরবর্তীতে থাকবা, ভিডিওটা তো রেকর্ড আকারে থাকবে, গাটা চারা মারা দাও, একটু বসো, বসার পরে রিল্যাক্সে খাতাটা বের করো, আমি তো আস্তে আস্তে লিখতেছি, তোমরা আমার সাথে লিখো বিষয়গুলো।
যদি লিখো তাহলে অবশ্যই উপকৃত হবা, আমি এটার গ্যারান্টি দিতে পারবো। কিন্তু যদি শুনো তাহলে এই শোনা তোমার বেশিক্ষণ থাকবে না। দেখতেছো তো বুঝতেছো যে আমি সব পারি, কিন্তু যখন নিজে লিখতে যাবা একা একা তখন তোমাদের ভুল বাসবে। সুতরাং আমার সাথে সাথে লেখার চেষ্টা করো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ এই তো সুন্দর। রেজাউল করিম গুড গুড, সুন্দর অ্যান্সার দিছো। মিটার ML টিপার 2 গুড, প্রবলেম নাই স্যার। রাব্বি জি স্যার নোট করতেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। করো, এটা তোমাদের ভালোর জন্য, বুঝছো? এটা তোমাদের ভালোর জন্য, গুড। দেখো, তাহলে আমরা চাপ সম্পর্কে এবার পড়বো। দেখো চাপ, এদিকে আরেকটা কাহিনী আছে। আমরা যে এই এককগুলো লিখতেছি না, এগুলো হচ্ছে এসআই একক। কোন একক? এসআই একক, বুঝছো? এসআই একক, একক কয়েক প্রকারের হয়, তার মধ্যে আমরা এসআই এককগুলো লিখতেছি। তাহলে আমি এই যে এককের জায়গায় এসআই দিলাম। তোমরা জানো এসআই একক কি? যেহেতু ক্লাস 10-এ পড়ো, অবশ্যই এসআই একক কি তোমরা জানো, ঠিক আছে? ওদিকে না গেলাম। তাহলে দেখো চাপ, চাপকে, ও আরেকটা কথা, দেখো এই যে বলকে তোমরা আমরা লিখতেছি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু আমরা ডিরেক্টলি জানি কি বলের একক হচ্ছে নিউটন, বুঝছো? এই দেখো একক হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে মৌলিক একক, একটা হচ্ছে লব্ধ একক, কি আসলো, হ্যাঁ, একটা হচ্ছে লব্ধ একক, আর একটা কি ব্যবহারিক একক, যে এককটা আমরা ব্যবহার করি, বুঝছো? অর্থাৎ পুরো বড় একটা একককে আমরা একটা ছোট একটা নাম দিয়ে ব্যবহার করে থাকি। যেমন আমরা বলের একককে নিউটন নামে ডাকি, এরকম। দেখো এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের লব্ধ একক, মানে মৌলিক একক না। মৌলিক একক এই যে উপরে তিনটা, এই যে এই তিনটা হলো মৌলিক, বুঝছো? এই তিনটা হচ্ছে মৌলিক। আর লব্ধ কোনগুলান? লব্ধ হচ্ছে এই যে তিনটার পরে যেগুলো লিখতেছে সব লব্ধ একক। কিন্তু এই লব্ধ একক গুলোকে, যেমন মৌলিক এককের একটা নাম, বুঝছো? এমন মৌলিক এককে বানানো হয়, এগুলো হচ্ছে কি একক বলতো? এগুলো হচ্ছে ব্যবহারিক একক। ব্যবহারিক কাজে আমরা এগুলো ব্যবহার করি। যেমন আমরা বলের একককে নিউটন নামে রাখি, এন, এটাকে শুধুমাত্র এন নামে রাখি। যেমন 10 নিউটন বল, আমরা বলি না যে 10 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বল, এটা কিন্তু আমরা বলি না, বলি কি 10 নিউটন বল, বুঝছো? তার মানে এই যে এই পুরোটাকে আমরা নিউটন দ্বারা সংজ্ঞায়িত করতেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে পরেরটাকে বলা হচ্ছে কি একক? ব্যবহারিক একক। তাহলে একক তিন প্রকার, একটা হচ্ছে একক তিন প্রকার, একটা হচ্ছে কি বলো? একটা হচ্ছে একক তিন প্রকার, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের মৌলিক একক, দুই নম্বরে হচ্ছে লব্ধ একক, তিন নম্বরে কি হচ্ছে ব্যবহারিক একক। মাথা থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। স্যার আমি কি ঠিক? হ্যাঁ, পি সমান এফ বাই এ, গুড, হ্যাঁ এ অবশ্যই ঠিক। ইউ আর রাব্বি, গুড। পি সমান এফ বাই এ, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। চাপ সমান বল বাই ক্ষেত্রফল, দেখো গুড। রাব্বি আমাদের আগেই বলে দিছে চাপ সমান কি। তাহলে চাপ পি সমান আমরা কি জানি? এফ বাই এ। তাহলে দেখো কিভাবে লেখা যায়। তাহলে এফ বাই এ, ডিরেক্ট এককে চলে গেলাম। এককের ক্ষেত্রে দেখো তো, বলের একক আমরা কি পেয়েছি? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? তাহলে লিখলাম কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ডিভাইডেড বাই এ এর মান কত বলতো? এ কি? ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল কিভাবে হয় বলতো? মনে করো যে আমি এই যে এই আয়তাকার বস্তুটার ক্ষেত্রফল বের করব, ঠিক আছে? এইখানে আছে 3 মিটার, এখানে 2 মিটার আছে, ঠিক আছে? 2 মিটার আছে। যেহেতু একক নিয়ে কাজ করতেছি, আমাদের এককগুলো হলো মিটার। যখন আমরা ক্ষেত্রফল বের করবো, আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে 3 মিটার গুণন 2 মিটার, তাহলে কত হবে? 3 দুগুণ 6, এই যে মিটার স্কয়ার। তার মানে আমাদের কি জানলাম? ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। একক কি? মিটার স্কয়ার। তাহলে আমরা এখানে দেব মিটার স্কয়ার। এর দ্বারা ক্ষেত্রফল বোঝায়, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, বলের একক কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমরা জানি, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম দেখো তো, কেজি। এখন দেখো নিচে এটা ধনাত্মক আছে, উপরে এটাও ধনাত্মক আছে। তার মানে মনে করো যে নিচে দুইটা এম আছে, একটা এম দ্বারা একটা এম কাটা যাবে, তার মানে উপরে আর একটা মাইনাস এম থাকবে, তাই না? কেজি মিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে কি? দেখো কেন হইলো? উপরে একটা এম, নিচে দুইটা এম, তার মানে নিচের একটা এম উপরে যাবে, ওই জন্য মিটার 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 ইনভার্স 1 হয়েছে, এম ইনভার্স 1 হয়েছে, বুঝছো? তারপরে এস ইনভার্স 2 ঠিকই আছে। তাহলে আমরা এটাকে পেলাম চাপের একক, ঠিক আছে? চাপের একক পেলাম, চাপের একক। তাহলে চাপের একক কি বলতো? চাপের একক হবে কেজি, কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2, কেজি মিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2। অথবা এটার ব্যবহারিক একক কি? চাপের একক কি? প্যাসকেল আমরা বুঝি, পি এ দ্বারা প্যাসকেল বোঝায়, ঠিক আছে? প্যাসকেল আমরা বুঝি। তারপরে চাপের আমরা মাত্রা এবার বের করব, ঠিক আছে? চাপের মাত্রা বের করব। তাহলে চাপ সমান কি লেখা যায়?
এই তো কে রেজাল্ট রেজাল্ট বললো না রাব্বি বললো যে হলো চাপকে পি সমান এফ বাই এ লেখা যায়, তাই না? এফ বাই এ দেখা যায় কি, দেখা যাচ্ছে না? গুড। তাহলে এফ বাই এ, তাহলে এফ এর আমরা কি জানি মাত্রা কত জানি, এম এল টি পার টু, এই যে আমরা জানি এফ এর মাত্রা, দেখছো এফ এর মাত্রা এম এল টি পার টু। আর ক্ষেত্রফলের মাত্রা কি, যেহেতু ক্ষেত্রফলের একক মিটার, আর মিটার হয় কিসের কিসের একক, দূরত্বের একক। তার মানে দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি, যে সরণ বা দূরত্ব ওটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, তারপর নিচে হবে এল স্কয়ার, বুঝছো? তাহলে এম, অনুরূপ ভাবে এল দুটো উপরে যাবে, একটার সাথে কাটা যাবে, আরেকটা বাকি থাকবে, এল ইনভার্স 1 টি ইনভার্স 2, বুঝছো? এটা আমাদের কিসের একক, কিসের মাত্রা, এটা আমরা চাপের মাত্রা পেলাম। তাহলে চাপের মাত্রা কি, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, বুঝছো? শোনো, আজকের ক্লাসটা একক এবং মাত্রা নিয়ে বিশদ আলোচনা করা হচ্ছে, পরবর্তীতে আমরা একক মাত্রা নিয়ে এতটা সময় দিব না, ঠিক আছে? ওই জন্য একক মাত্রার উপরে আমরা অনেক বড় একটা ক্লাস নিতেছি, ঠিক আছে? দেখো, তারপরে আমাদের আসতেছে কাজ, তারপরে আমাদের কি আসতেছে, কাজ, কাজের একক এবং মাত্রা আসতেছে, তাই না? কাজ, কাজ ডাব্লিউ সমান কি লেখা যায়, একটু দ্রুত যাচ্ছি আমি এখন। কাজ ডাব্লিউ সমান লেখা যায় এফ এস, এফ এস অর্থাৎ কি, বল গুণন সরণ, বলের সাথে সরণের গুণ করলে আমরা কি পাই, কাজ পাই। দেখো তো বলের একক আমরা কি পাইছি, এই যে বলের একক কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু এস, ঠিক আছে? এস কি, এস কি সরণ, এই সরণ প্রকাশ করতেছি, যে প্রকাশ মাধ্যম সরণ দৈর্ঘ্য, তার মানে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং সরণের একক কি, মিটার, ঠিক আছে? তাহলে কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, এটা আমাদের আমাদের কি কাজের, কাজের কি পাচ্ছি আমরা, একক পাচ্ছি। কাজের যদি আমরা মাত্রা জানতে চাই তাহলে কিভাবে হবে বলতো, এফ ইন্টু এস, তাহলে এফ আর এস এর মাত্রা, বলের মাত্রা কি, দেখো তো বলের মাত্রা কি, বলের মাত্রা এম এল টি পার টু, এম এম এল টি পার টু ইন্টু এস, এস কি, এস আমাদের সরণ, সরণের মাত্রা এল, তাহলে কি হবে এম এল টি, এম এল স্কয়ার টি পার টু, বুঝছো কি ব্যাপারটা? দেখো এই যে এখানে একটা এল আছে, এখানে একটা এল আছে, দুইটা এল, এল স্কয়ার, এম তো আছে, এম আছেই, আর টি ইনভার্স 2, এই যে টি ইনভার্স 2 বসাই দিছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে একক পারলে আমরা এটা, মাত্রা পারলাম এইটা, একক লিখবো আমরা এখন কেজি মিটার স্কয়ার, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, বা কাজের একককে কি বলা হয়, কাজের একককে বলা হয় জুল, কি বলা হয়, এস একক বলা হয় জুল, যে দ্বারা প্রকাশ করা হয় জুল। এবং মাত্রা আমরা কি পাইলাম, অর্থাৎ জুলটা হচ্ছে ব্যবহারিক একক, ঠিক আছে? জুলটা ব্যবহারিক একক, আর মাত্রা আমরা কি পেলাম, এম এল স্কয়ার টি ইনভার্স 2, এম এল স্কয়ার টি ইনভার্স 2, ঠিক আছে? গুড, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা কাজ, যারা একটু তুলে নিতে পারতেছো না তারা একটু স্ক্রিনশট তুলে নাও, পরবর্তীতে তুলে নিবা, ঠিক আছে? বা পরবর্তীতে যারা ক্লাসটা দেখবা অবশ্যই ক্লাসটা নোট করার চেষ্টা করবা, প্রত্যেকটা ক্লাস নোট করার চেষ্টা করবা। আমরা কষ্ট করে তোমাদের ফ্রিতে ক্লাসগুলো দিতেছি, তোমরা একটু নোট করে সুন্দরভাবে একটা ভালো একটা আউটপুট দেওয়ার চেষ্টা করবো আমাদেরকে, তাহলে আমাদের মনটা শান্ত থাকবে, ঠিক আছে? ঠিক আছে, ক্ষমতা লিখে আমরা আজকের ক্ষমতার একক এবং মাত্রা লিখে আমরা আজকের একক এবং মাত্রা পর্ব শেষ করব। তাহলে দেখো তো, আচ্ছা ঠিক আছে, শোনো, তোমাদেরকে আমি কাজ দিলাম, ক্ষমতার আমি রাশিমালা লিখে দেই, তোমরা ক্ষমতার একক এবং মাত্রা লিখে দিবা, ঠিক আছে? পরবর্তীতে তোমরা এই ভিডিওর কমেন্টে যারা যারা ভিডিওটা দেখছো আমার স্টুডেন্ট, অবশ্যই তোমরা একক এবং মাত্রা ক্ষমতার লিখে পোস্ট করবা, পোস্ট বলতে তোমরা কমেন্টেও লিখতে পারো, ঠিক আছে? তার মানে আমাদের এখানে ক্ষমতা আমি শুধু রাশিমালাটা লিখে দেই তোমাদেরকে। দেখো ক্ষমতা পি সমান, ক্ষমতা ভালো করে দেখো, ক্ষমতা এটা তোমাদের বাড়ির কাজ, ক্ষমতা পি সমান ডাব্লু বাই টি, কাজের হারকে ক্ষমতা বলা হয়, কাজের হারকে ক্ষমতা বলা হয়, দেখা যায় কি আমার, শোনো কাজের হারকে, শোনো কাজের হারকে ক্ষমতা বলা হয়। তাহলে কাজ কি, কাজ হচ্ছে ডাব্লু, এই যে আমরা দেখলাম কাজ ডাব্লু, আর হার বলতে আমরা সবসময় বুঝছি যে যা মানে হার যাকে বলা হয় তাকে দ্বারা ভাগ করা লাগে, তার মানে এই যে টি দ্বারা ভাগ করে, তার মানে সময়ের সাপেক্ষে কাজের যে হারটা আছে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলে থাকি, এটাকে আমরা বলে থাকি কি, ক্ষমতা। তাহলে ক্ষমতার রাশিমালা আমরা বললাম, তাহলে আমি একটু বাংলায়ও লিখে দিই, কাজ ভাগ সময়,
ঠিক আছে। এখন শোনো, তোমাদের সময়েরও মাত্রা জানা আছে, এককও জানা আছে, কাজের এই যে একক মাত্রা সব জানা আছে। তোমরা সুন্দরভাবে এর একক এবং মাত্রাটা লিখবা। একক লিখবা, এইভাবে লিখবা সুন্দর করে। এই যে দেখো, একক লিখবা, একক লিখবা, এই দিবা, এই এককটা এখানে লিখবা, মাত্রা দিবা। আর যারা পারো এখনই কমেন্ট করো, যারা পারো এখনই কমেন্ট করো। আমি অন্য একটা টপিক শুরু করার মধ্যে তোমরা এখনই কমেন্ট করো। আর যারা পারতেছো না বা এখনই বুঝতেছো না, তারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার পরে আবার মাথা ঠান্ডা করে এইটা কমেন্ট করবা। ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও তো দেখি পুরো বোর্ডটার। এখন দেখি কি করবো আমি, এটা আমি বাড়ির কাজ দিলাম, বাড়ির কাজ। ঠিক আছে, ও কাজ ক্ষমতার সাথে মিলও আছে, ঠিকই আছে, বাড়ির কাজ। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সম্পূর্ণ ঠিক আছে। তোমরা একটা স্ক্রিনশট তুলতে পারো, আমি এগুলো সব মিশাই দিব এবং নেক্সট টপিকে আমি চলে যাব। ওকে, দেখি 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 সবাই কি কি বলতেছে, একটু কমেন্টে দেখি। ক্ষেত্রফল এ, গুড গুড, এই তো রাব্বি সুন্দর হয়েছে। স্যার মাত্রা, ওকে ওকে, গুড। এম এল টি, টি পার 3, গুড গুড। হ্যাঁ, এম এল টি পার 3, এম এল টি স্কয়ার টি পার 3, নিচে আরেকটা টি আছে তাই না? তোমরা উপরে গেলে টি পার 3 হবে। গুড, রাব্বি অনেক সুন্দর সুন্দর ইয়ে করতেছে। গুড, ইউ আর রাব্বি, খুব সুন্দর লিখতেছে। ওকে ওকে ওকে, এই তো রাব্বি সুন্দর। হ্যাঁ, সবাই একটু একটু ইয়াতে থাকবা, ঠিক আছে? লাইভটা পরে যারা দেখবা সবাই মনোযোগ সহকারে দেখবা। ওকে, এখন আমরা নেক্সট টপিকে চলে যাব। আমি মিশাই দিলাম, ঠিক আছে? আমি চাই তোমাদেরকে এইরকম লাইভে সরাসরি ক্লাসের সাথে আমি এই যে খাতার মধ্যে লাইভ করেও কিছু ক্লাস নিতে চাই। তোমাদের অভিমত কেমন আমাকে জানাবো। মানে খাতার মধ্যে, বুঝছো, এইভাবে ডিরেক্টলি না, আমি খাতার মধ্যে শুধু লিখবো, আমার ফেসটা দেখা যাবে না, বাদ বাকি তোমাদের কমেন্ট সবকিছু শোনা যাবে, দেখা যাবে। এই বিষয়ে তোমরা আমাকে একটু জানাবা, তাহলে ওইটা করতে আবার একটু সময় কম লাগে, তাহলে তোমাদেরকে আমি বেশি বেশি ক্লাস দিতে পারবো। ঠিক আছে, এই বিষয়ে আমাকে একটু জানাবা। মানে সব ক্লাস আমার খাতার মধ্যে না, এখানেও আমি নিব ইন্টারেক্টিভ ভাবে, ওখানেও কিছু নিব, তাহলে তোমার তাড়াতাড়ি শেষ হবে। ঠিক আছে, দেখো, তারপরে আমরা একক এবং মাত্রা সম্পর্কে পড়লাম, গতির সমীকরণগুলো আমরা লিখছিলাম। ঠিক আছে, আর গতির সমীকরণ সম্পর্কে বিশদ আলোচনা করব না, এর আগের মানে ভিডিওটিতে আমি প্রায় আলোচনা করছি। আর গতির সমীকরণের এগুলানের আমরা কি করব না, এগুলোর প্রমাণ এখন আর আমরা দেখব না, কারণ আমাদের এখন আর প্রমাণ দেখার সময় নাই। ঠিক আছে, দেখো, তাহলে আমরা গতির সমীকরণ থেকে পরন্ত বস্তুর সমীকরণ, এই তিনটা টপিক একসঙ্গে রিলেটেড ভাবে পড়বো। এখন তিনটা টপিক রিলেটেড ভাবে পড়বো। দেখো, গতির সমীকরণ, গতির সমীকরণ কি, গতির সমীকরণগুলো কি কি আরেকবার লিখি, গতির সমীকরণ। ঠিক আছে, গতির সমীকরণ। দেখো তো, গতির সমীকরণে আমি এক নম্বর সমীকরণে কি লিখছিলাম, যে ভি সমান ইউ প্লাস এ টি। তারপরে 2 নম্বর সমীকরণে আমরা কি লিখছিলাম, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2 a s। তারপরে 3 নম্বর আমি কি লিখছিলাম, তাহলে s সমান ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। তারপরে 4 নম্বরে আমি কি লিখছিলাম, s সমান ভি টি। ঠিক আছে, সমান ভি টি, এটা হলো সমবেগের ক্ষেত্রে। হ্যাঁ, কোনো সমস্যা? ঠিক আছে, এ সমান ভিটি, এটা সমবেগের ক্ষেত্রে, কি বেগ, সমবেগের ক্ষেত্রে। ঠিক আছে, আর হচ্ছে 5 নম্বরে আরেকটা, মানে মূলত 4টা, এই যে এই দুইটা রিলেটেড। ঠিক আছে, দেখো, সমবেগের ক্ষেত্রে ভি আর ভি যোগ করলে কি হবে, এখানে দেখো, এইটা থেকে এটা কিভাবে আসলো, একটু দেখো, একটু দেখো, এটা থেকে এটা কিভাবে আসলো। এই দেখো, এর সমান আমরা কি জানি, ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, কিন্তু সমবেগ হলে আদি বেগ আর শেষ বেগ সমান হবে। তার মানে ভি সমান ভি প্লাস, আবার ভি এর জায়গায় ভি হবে, ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে কি হয়, 2v বাই 2 ইন্টু টি। তাহলে কি হচ্ছে, 2 আর 2 কাটা দিলে ভি এবং টি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো তোমরা জানো। তারপরে 5 নম্বরে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে s ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ হাফ এ টি স্কয়ার। বুঝছো? দেখো, 4টা সমীকরণ মূলত আমরা 4টা সমীকরণ লিখলাম। ওকে, গুড। এখন দেখো, এই সমীকরণ সম্পর্কে আমরা আগেই আলোচনা করছি
এবং এগুলো সম্পর্কে প্রায় আমরা সবাই জানি, কারণ এগুলো বিদায় দেওয়ার সময় চলে এসেছে আমাদের মাঝে। এখন দেখো এই সমীকরণগুলোকে আমি শুধুমাত্র কি করব, কিছু চেঞ্জ করার মাধ্যমে পরন্ত বস্তু সমীকরণে দাঁড় করাবো। বুঝছো? কিছু মাত্র চেঞ্জ করার মাধ্যমে পরন্ত বস্তু সমীকরণে দাঁড় করাবো। এবং পরন্ত বস্তু সমীকরণে আমি কেমনে দাঁড় করাবো এইটা তোমরা দেখবা। দেখো তোমরা এইটাকে কি জানো, ত্বরণ, তাই না? ত্বরণ। কিন্তু এইটাকে তোমরা কি জানো বলো তো? এইটাও ত্বরণ, কিন্তু এটা কি, অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ বলের প্রভাবে উপর থেকে বা পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে, বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি, অভিকর্ষ ত্বরণ বলি। অভিকর্ষ বলের প্রভাবে, জি হ্যাঁ, অভিকর্ষ বলের প্রভাবে পরন্ত বস্তু, পরন্ত কোনো বস্তুর অভিকর্ষ বলের প্রভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়, অভিকর্ষ ত্বরণ বলা হয়। আর শুধু ত্বরণ কি, সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বা বেগ পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলে থাকি। আর এটা কি শুধুমাত্র অভিকর্ষ। আর অভিকর্ষ বলটা আমাদের কি, সেটা হচ্ছে মহাকর্ষ এবং অভিকর্ষ বলের কথা যদি আমি বলি, মহাকর্ষ বল হচ্ছে পুরো মহাজগতের যে কোনো দুইটি বস্তুর মধ্যে তাদের ভর এবং দূরত্বের কারণে যে আকর্ষণ বলটা থাকে তাকে বলা হয় মহাকর্ষ বল। আর অভিকর্ষ বলটা কি, শুধুমাত্র পৃথিবীর সাথে, পৃথিবীর উপরে বা পৃথিবীর বাইরে কোনো বস্তুর যে বলটা হয় বা যে আকর্ষণ বলটা হয়, আকর্ষণ ধর্মী যে বলটা হয়, এটাকে আমরা বলি অভিকর্ষ বল। এই অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণটা আমরা পাই এটাকে বলি আমরা অভিকর্ষ ত্বরণ। আর এই অভিকর্ষ ত্বরণটাকে, এই অভিকর্ষ ত্বরণ হলো জি। তাহলে জি কে আমরা বলতে পারি অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ না, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। তাহলে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এর মান একটা আছে, এটা একটা মান আছে, এর মান হলো 9.8 ধরা হয়, ঠিক আছে। এর এবং এই মানটা উত্তর মেরু, দক্ষিণ মেরু, বিষুবীয় অঞ্চল এগুলোর মিলে ভেরিফিকেশন হয়, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম, এবং স্ট্যান্ডার্ড হিসেবে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরা হয়। তাহলে আমি এ আর জি এর মধ্যে পার্থক্য বুঝলাম, যে ত্বরণ দুইটার আলাদা আলাদা পার্থক্য কি। এখন শোনো, এই যে যে সমীকরণ আছে, এই গতি সমীকরণগুলোর সমতল ভূমিতে যাওয়ার সময় অথবা মানে সমতলের জন্য, আর আমরা যে পরন্ত বস্তুর সূত্র করতেছি, এই ক্ষেত্রে দেখো পরন্ত উপর থেকে কোনো বস্তু পড়লে সেখানে কি উচ্চতা কাউন্ট হয়, উচ্চতা। আর উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, কারণ কি হাইট মানে উচ্চতা, আর এস আর এল এল দ্বারা আমরা সরণকে প্রকাশ করছিলাম বা সরণকে এস দ্বারা প্রকাশ করছিলাম। কিন্তু এই জায়গায় আমরা এস এর জায়গায় প্রকাশ করব, এস এর জায়গায় এইচ, অর্থাৎ এইচ তে কি হাইট, হাইট। আর এ জায়গায় কি প্রকাশ করব, জি। সবাই বুঝতে পারতেছো তো? এর জায়গায় কি প্রকাশ করব, জি। এস এর জায়গায় এইচ, এর জায়গায় জি। এই দুইটা জিনিস এই সমীকরণ কটার মধ্যে বসাই দাও, তাহলে তোমরা কি পেয়ে যাবা, পরন্ত বস্তুর সমীকরণ পেয়ে যাবা। দেখো আমরা কিভাবে পাই, এদিকে দেখো, ও আল্লাহ, দেখো তাহলে প্রথমটা যদি আমরা ধরি, তাহলে দেখো তো এক নম্বরে কি হয়। এক নম্বরে দেখো এই দুইটাতে কিন্তু একই, ঠিক আছে। দেখো এক নম্বরে ভি সমান ইউ প্লাস জি টি, ঠিক আছে, এই যে এর জায়গায় জি। তারপরে দেখো দুই নম্বরে আমরা যদি দেখি, দুই নম্বরে যদি দেখি তাহলে ভি স্কোয়ার সমান, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ, ঠিক আছে, জি এর জায়গায় জি আর এস এর জায়গায় এইচ। আর তিন নম্বর যদি আমরা দেখি তাহলে এস সমান ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। পরন্ত বস্তুর তিনটা সূত্র এবং তিনটা সূত্রের সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন শোনো, তোমাদেরকে পরন্ত বস্তুর সূত্র সম্বন্ধে যেমন ম্যাথ আসবে, তেমনি পরন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে ডিরেক্ট ওই সূত্রগুলো চেয়ে থাকে। যেমন অনেক ক্ষেত্রে বলে খ নম্বরে যে পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটা লেখো, আবার বলে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র লেখো, পরন্ত বস্তুর প্রথম সূত্র লেখো। ক এবং খ নম্বরে বেশিরভাগ ক্ষেত্রে এখানকার প্রশ্নগুলো এই পরন্ত বস্তুর সমীকরণের পরন্ত বস্তুর শুধুমাত্র সূত্রটাকে চেয়ে বসে থাকে। এই কারণে আমরা এই সূত্রগুলো মুখস্থ রাখবো, মুখস্থ বা আত্মস্থ রাখবো। এখন আমরা কিভাবে আত্মস্থ রাখবো এইটা হচ্ছে কথা। দেখো তাহলে আমরা সূত্রে চলে যাচ্ছি, ঠিক আছে, পরন্ত বস্তুর সূত্রে চলে যাচ্ছি। আগে আমরা পরন্ত বস্তুর সমীকরণ দেখে নিলাম, এবার আমরা পরন্ত বস্তুর সূত্রে চলে যাব। দেখো
একদমই সহজ, খুব সুন্দরভাবে দেখবা। পরন্ত বস্তুর সূত্র হচ্ছে 3টি। আগে জানা লাগবে পরন্ত বস্তুর সূত্র কয়টি? 3টি। পরন্ত বস্তুর সূত্র, ঠিক আছে? পরন্ত বস্তুর সূত্র কয়টি? 3টি, ঠিক আছে? এবং 3টি সূত্রের ক্ষেত্রেই 2টি কথা সেম থাকে। কয়টি কথা? 2টি কথা সেম থাকে। এবং কথা 2টি কি কি দেখো তো। 1 নম্বর কথা হচ্ছে, আমি নাম্বারিং না করি, এমনিতে লিখি। 1 নম্বর কথা হচ্ছে স্থির অবস্থান এবং বিনা বাধায়। 1 নম্বর কথা স্থির অবস্থান প্লাস বিনা বাধায়। অর্থাৎ এই পরীক্ষাটা আমাদের পৃথিবীতে স্বাভাবিক জায়গায় করলে হবে না, ঠিক আছে? দেখো স্থির অবস্থা আমরা করতে পারবো, যদিও বা সাপেক্ষ, মানে কোনো কিছু সাপেক্ষে। আবার দেখো বিনা বাধায় এই এই কথাটা আমরা করতে পারবো না, এর জন্য আলাদা একটা মানে সায়েন্টিস্ট তৈরি করতে হয়। যেমন আমরা এই কথাবার্তা বলতেছি, আমাদের সামনে বাতাস বাধা হিসেবে আছে, বায়ুমণ্ডল বাধা হিসেবে আছে, কিন্তু এখানে কি বলছে? এখানে বলছে ডিরেক্টলি বিনা বাধায়, অর্থাৎ কোনো বায়ু সংক্রান্ত কোনো কিছু থাকবে না। তাহলে এই দুইটা সত্যের উপর ভিত্তি করে প্রথম সূত্রটা বলছিল, পরন্ত বস্তুর প্রথম সূত্র স্থির অবস্থান। আমি এটা লিখলাম না, ঠিক আছে? এটার জন্য আমি যে গ্যাপ দিলাম, হ্যাঁ, স্থির অবস্থান ও বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে, ঠিক আছে? দেখো স্থির অবস্থান ও বিনা বাধায় লিখলাম এই যে প্লাস দিয়ে, এটা এটা একটা অংশ লিখলাম, এটা একটা অংশ লিখলাম। তারপরে আমরা লিখলাম স্থির অবস্থান ও বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে, ঠিক আছে? দেখো 1 নম্বর সূত্র আমাদের এইটা, এই দুইটা প্রত্যেকটা সূত্রতে আছে, 3টা সূত্রতে এই কথা আছে যে স্থির অবস্থান ও বিনা বাধায়, এই কথাটি প্রত্যেকটা সূত্রতেই আছে। কিন্তু প্রত্যেকটা সূত্রতে এই যে এই থিওরিটা, এই পরের কথাগুলো একটু অমিল আছে, আমরা পরের কথাটা মনে রাখবো। আর এই যে প্রথমের যে ইয়েটা, এটা তো আমাদের একদম সহজ। স্থির অবস্থান মানে সোজা দাঁড়া হয়ে থাকা, মানে একদম স্থির থাকা, আর বিনা বাধায়, এই দুটো কথা মনে রাখবো। 2য় নম্বর সূত্র হচ্ছে স্থির অবস্থান। দেখো আমি আবার দিন লিখলাম, হ্যাঁ, প্লাস এই যে এই দুটো লাইন লিখলাম, এই যে এই লাইনটা। স্থির অবস্থান ও বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ের বেগ ওই সময়ের সমানুপাতিক, ঠিক আছে? দেখো স্থির অবস্থায় স্থির অবস্থা ও বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ের বেগ ওই সময়ের সমানুপাতিক। দেখো পরন্ত কোনো বস্তুর ক্ষেত্রে স্থির অবস্থান ও বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ের বেগ, এই যে নির্দিষ্ট সময়ের বেগ ভি কিসের সমানুপাতিক? এই যে সমানুপাতিক চিহ্ন দিলাম, কিসের সমানুপাতিক? ওই সময়ের, মানে ওই সময় কত? টি, এই ভি সমানুপাতিক টি, অর্থাৎ ভি টি এর সমানুপাতিক। তারপরে দেখো 3য় নম্বর সূত্রটা, এই যে আমাদের এই যে আমরা একটা সূত্রের ফরম্যাট পাইলাম না, এটা আমি বুঝাই দেবো। এই যে এখান থেকে ইকুয়েশন থেকে কিভাবে এটা আসলো, ঠিক আছে? দেখো আগে বুঝাই দিই, শোনো। এই দেখো 2য় সূত্রে কি বলছে? স্থির অবস্থান বিনা বাধায়। আমরা চলে যাব কোথায়? দেখো তো বেগ কোথায় আছে? বেগ কোথায় আছে? এখানে আছে, আর সময় এখানে আছে, তার মানে 1 নম্বর সমীকরণে চলে যাব। দেখো 1 নম্বর সমীকরণে কি বলছে? ভি সমান ইউ প্লাস জি টি। শোনো, ভি সমান ইউ প্লাস জি টি, তাহলে ভি ইজ ইকুয়াল স্থির অবস্থান বলছে, তার মানে স্থির আদিবেগ কোথায় থাকে? স্থির অবস্থানে আদিবেগ থাকে, আদিবেগ শূন্য, স্থির থাকার কারণে আদিবেগ শূন্য, প্লাস জি টি। তাহলে ভি ইজ ইকুয়াল জি টি হচ্ছে। এখন শোনো, তোমাদের মনে করো যে আমরা এখন শোনো, ভি সমানুপাতিক আমরা কি পেয়েছি? টি পাইছি। শোনো, এই সমানুপাতিক চিহ্নটা তুলে দিলে, একটা আমাদের সমান চিহ্ন নিতে হয়, আর একটা কনস্ট্যান্ট নিতে হয়, আর একটা কনস্ট্যান্ট। আমি এখানে কে কনস্ট্যান্ট নিলাম, এখানে বিভিন্ন প্রকারের কনস্ট্যান্ট নিতে হয়। তাহলে দেখো ভি সমান কনস্ট্যান্ট ইনটু
টি। বুঝছো? সমানুপাতিক তুলে দিলে এক কথা, এই কথাটা মাথায় রাখবা, খুব ইম্পর্টেন্ট কথা। সমানুপাতিক তুলে দিলে, সমানুপাতিক চিহ্ন তুলে দিলে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে কি কি হয়? একটা সমান চিহ্ন ও একটা ধ্রুবক পদ আমি কে দ্বারা চিহ্নিত করলাম। হ্যাঁ, যে কোনো ধ্রুবক পদ হতে পারে, কে নিতে হয়। বুঝছো? ফিজিক্স পড়তে গেলে এই কথাটা তোমাদের মাস্ট জানাই লাগবে। এটা একদম 100 স্টার দিয়ে ছোট, এই যে দিলাম 10 স্টার দিলাম, 10 স্টার, ঠিক আছে, 10 স্টার। কারণ কি, এটা মানে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। সমানুপাতিক চিহ্ন তোমাদের ম্যাথ এবং ফিজিক্সের ক্ষেত্রে। সাউন্ডের সমস্যা হচ্ছে, দেখো তো তোমরা কি শুনতে পাচ্ছ আমার সাউন্ড শোনা যাচ্ছে? এটা সাউন্ড কেমনে শুনবো? ঠিক আছে, দেখি। গুড, না ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, সমস্যা নেই, ঠিক। ওকে, দেখো তাহলে এই যে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে, আসছে না? এই যে একটা খাওয়ার মধ্যে সাউন্ড আসছে। আচ্ছা, আসুক দেখি, কোথাও লাগতেছে। হ্যাঁ, শোনা যাচ্ছে কি এখন? ক্লিয়ার আছে? দেখো তো, সাউন্ড ক্লিয়ার আছে? সবাই আমাকে জানাও তো 1 মিনিট। সাউন্ড একটু চলে আসি, কমেন্টে চলে আসি। শোনো, সাউন্ড ক্লিয়ার না থাকলে ভালো লাগবে না, বলতো। সাউন্ড ক্লিয়ার আছে? এখন ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে না? সাউন্ড একটু দেখো তো, তোমরা দেখো তো একটু। ওকে, হ্যাঁ, ওই সাউন্ডটা আসে। আচ্ছা থাক, আমাদের আরো অল্প কিছু আছে তো, লাইটটা এখানে কাটা যাবে না, একদম শেষ করে দিই। দেখো, তোমরা চলে যাও না, একটু থাকো। আমাদের সাউন্ড সম্পর্কে একটু প্রবলেম হয়েছিল তো, আল্লাহর মতে আমরা যদি, আমাদের শোনা যাচ্ছে তো, কথা তো শোনা যাচ্ছে, আমি দেখলাম যে কথা শোনা যাচ্ছে। কথা শোনা গেলে আমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা করি, কারণ ক্লাসটা একটু ইম্পর্টেন্ট তো। দেখো, গুড, ওকে, দেখো তো আমরা কোথায় ছিলাম? পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রের মধ্যে ছিলাম। পরন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ের বেগ ওই সময়ের সমানুপাতিক। এখন শোনো, তোমাদের এর মাঝে আরেকটু জিনিস পড়াইলাম, সেটা কি? 10 স্টার দিয়ে পড়াইলাম যে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা সমান চিহ্ন এবং একটা ধ্রুবক পদ নিতে হয়। এখন তুমি যদি একটা সমানুপাতিক চিহ্ন আবার নিয়ে আসতে চাও, তারপরে তোমার দুইটা জিনিস লাগবে, একটা সমান চিহ্ন আর একটা ধ্রুবক পদ। এখন দেখো তো, এই যে আমাদের একটা সমান চিহ্ন আছে, আর জিটা কি? জিটা তো কনস্ট্যান্ট, তাই না? এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের কনস্ট্যান্ট, তাই না? শোনা যাচ্ছে না? গুড। তাহলে অভিকর্ষ ত্বরণের কনস্ট্যান্ট মানে অভিকর্ষ ত্বরণ কি, এর মান কি ফিক্সড না? 9.8, যেহেতু 9.8 ফিক্সড, এই কারণে আমরা কি বলবো? এটা একটা কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট, তাই না? দেখো, তাহলে ভি সমান, ভি আমরা কি লিখতে পারবো? সমান চিহ্ন এবং একটা কনস্ট্যান্ট তুলে দিয়ে আমরা কি লিখতে পারবো? সমানুপাতিক টি। অর্থাৎ এই যে আমাদের ফরম্যাটটা আসলো, ভি সমানুপাতিক টি, এই যে আমাদের সূত্রের ফরম্যাট চলে আসলো। অর্থাৎ সমীকরণ থেকে আমরা সূত্রের মধ্যে চলে আসলাম। বুঝছো সবাই? আশা করি বুঝছো। দেখো, আবারও বলি, আরেকবার বলি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। বুঝছো? ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা সমান চিহ্ন ও একটা ধ্রুবক পদ নিতে হয়। এখন যদি তুমি একটা সমান চিহ্ন আবার নিয়ে আসো, তারপরে তোমার একটা সমান চিহ্ন আর একটা ধ্রুবক পদ লাগবে। এখানে দেখো, এই যে ভি সমান, লাস্টে আছে ভি সমান জিটি। আমরা ভি এবং টি এর মধ্যে সমানুপাতিক চিহ্ন বসাবো, আমাদের একটা সমান চিহ্ন আছে, জি আমাদের একটা ধ্রুবক আছে। বুঝতে পারছো সবাই? ঠিক আছে, গুড, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম, তাই না? তাহলে এখন দেখো, তারপরে দেখো তো, আমরা যদি তৃতীয় সূত্রটা এখানে লিখি, মনে করো যে উপরে ওই অংশটা লিখলাম যে এই স্থির অবস্থান এবং বিনা বাধা লিখলাম। তারপরে কি লিখবো? পরন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ের অতিক্রান্ত দূরত্ব, এতক্ষণ ছিল নির্দিষ্ট সময়ের অতিক্রান্ত বেগ,
আর এখন হবে নির্দিষ্ট সময়ের অতিক্রান্ত দূরত্ব। তাহলে নির্দিষ্ট সময়ের অতিক্রান্ত দূরত্বটা কি দেখি একটু। তাহলে পরন্ত বস্তুর মানে কি স্থির অবস্থায় বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর একটু বলে দাও তো নাইলে ধরে পরন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ের অতিক্রান্ত দূরত্ব, এটা কি হবে? এর আগেরটা ছিল বেগ, এবার হবে দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। কিসের সমানুপাতিক? বর্গের সমানুপাতিক। ঠিক আছে, দেখো এখন তাহলে ফরম্যাটটা কিরকম আসবে দেখো তো। স্থির অবস্থান এবং বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর নির্দিষ্ট সময়ের অতিক্রান্ত দূরত্ব, নির্দিষ্ট সময়ের অতিক্রান্ত দূরত্বকে আমরা এই জানি সমানুপাতিক ও কিসের সমানুপাতিক? ওই সময়ের বর্গের সমানুপাতিক, মানে টি এর বর্গ, সময়ের বর্গ টি স্কয়ারের সমানুপাতিক। এখন দেখো তো এটা আমাদের যে এস এর সাথে টি স্কয়ার আসে না, এখন দেখো আমরা কিভাবে নিয়ে আসি। সমীকরণটা আগে লেখো, এস সমান ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার। ঠিক আছে, দেখো স্থির অবস্থান তাই ইউ জিরো হবে, ইউ এর সাথে টি গুণ করলে তাহলে ইউ জিরো গুণন টি প্লাস হাফ জি টি স্কয়ার। দেখো জিরোর সাথে গুণ করলে জিরো প্লাস হাফ জি টি স্কয়ার দেখা যাচ্ছে কি? তারপরে দেখো, তারপর আমি যদি এখানে দেখি তাহলে দেখো এস সমান কি হয়? হাফ জি টি স্কয়ার। তাহলে এস সমান দেখো হাফ জি, জি এর মান 9.8 আর হাফ জি হাফ গুণন 9.8 টি স্কয়ার। তাহলে এস ইজ ইকুয়াল 4.9, 9.8 কে 2 দিয়ে ভাগ করলে 4.9 হয় টি স্কয়ার। তাহলে এ সমানুপাতিক টি স্কয়ার। ঠিক আছে, এ সমানুপাতিক টি স্কয়ার, তাহলে আমরা কি পাইছি? এই যে সমান চিহ্ন এবং একটা ধ্রুবক পদ তুলে দিলাম, আমরা টি পাইলাম। বুঝছো? ধ্রুবক পদ বলতে আমরা কি বুঝি? 1 2 3 4 যেটা একটা নির্দিষ্ট মান আছে তাকে আমরা ধ্রুবক পদ বুঝি। যেমন আমাদের মনে করো যে 10কে কখনো তোমরা 9 বলতে পারবা, 10কে কখনো 11 বলতে পারবা, এটা কোনো ভেরিয়েবল না। বুঝছো? ভেরিয়েবল যেটা চেঞ্জ হয় এমন না, যেটা আনচেঞ্জ কখনো চেঞ্জ হয় না, সেটা হচ্ছে ধ্রুবক পদ। এই যে 4.9 কে তুমি 4.8 বানাইতে পাবা না। সুতরাং এটা একটা ধ্রুবক পদ। যে সমান চিহ্ন এবং ধ্রুবক পদ তুলে দিলাম, এটা সমানুপাতিক চিহ্ন নিলাম এবং এ সমানুপাতিক টি স্কয়ার হলো। দেখো আমাদের এই যে এ সমানুপাতিক টি স্কয়ার না, ও সরি, এখানে আমাদের এই হওয়ার কথা, তাই না? এই হওয়ার কথা, এসে যাওয়ার তো এই হওয়ার কথা। ঠিক আছে, দেখো এইচ, কারণ এসে যাওয়ার তো আমরা এই সেটা পাল্টাপাল্টি করে দিছি আগেই। তাহলে এই সমানুপাতিক টি স্কয়ার। তাহলে আমাদের এই যে কাঙ্ক্ষিত এটা মানে সূত্রের যে ফরম্যাট আসছে, আমরা সমীকরণ থেকে সেই ফরম্যাট পাইলাম। আশা করি তোমরা পরন্ত বস্তুর কোন সূত্র থেকে সমীকরণ থেকে সূত্র যেটা লাগুক না কেন, সমীকরণের ফরম্যাট, সূত্রের ফরম্যাট সবকিছু আমরা আল্লাহর রহমতে বুঝছি। ঠিক আছে, সবকিছু ঠিক আছে কি? দেখো আমাদের আর বাকি আছে দুইটা টপিক, বেগ, সময়, লেখচিত্র। এটা খুব ইম্পর্টেন্ট, আর ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমরা আলোচনা করব। দেখি কয় মিনিটে তোমরা লাইভটা হলো দেখো তো, 54। তার মানে ঠিক আছে, তাহলে 4 থেকে 5 মিনিট। দেখো আমরা আর 10 মিনিটের মধ্যেই লাইভটা শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে স্যার? এখন গুড, থ্যাংক ইউ রাব্বি। দেখো তাহলে আমরা মিশাই দিলাম এগুলান, আশা করি বুঝতে পারছি সবাই, বুঝতে পারছি। শোনো, এই ক্লাসটা তোমাদের রেকর্ডের আকারে থাকবে, আমাদের পেজের মধ্যে তো থাকবেই, সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল আছে। বুঝছো? আমাদের পেজের যে নাম সুমনস এডুকেশনাল ফ্যামিলি। শোনো, আমাদের যে পেজের নাম সুমনস এডুকেশনাল ফ্যামিলি, এই পেজের নাম অনুসারে আমাদের এই একই নামে আমাদের ইউটিউব চ্যানেলও আছে। সেখানে ক্লাসগুলো অনেক মানে সজ্জিত আকারে আছে। তোমরা গেলেই বুঝতে পারো, প্লে লিস্টে ঢুকবা, গিয়ে চ্যানেলে ঢুকবা, চ্যানেল থেকে প্লে লিস্টে ঢুকবা, প্লে লিস্টে ঢোকার পরে দেখবা ক্লাসগুলো অনেক সুন্দরভাবে সাজানো আছে। যখন যেটা ক্লাসে তোমার প্রয়োজন ওই সময় অনুসারে ওই ক্লাসগুলো করে নিবা। ঠিক আছে? ঠিক আছে।
তাহলে দেখো বেগ সময় লেখচিত্র। এখন শোনো, বেগ আর সময় লেখচিত্র মানে ত্বরণ নির্দেশ করে, বুঝছো? বেগ সময় লেখচিত্র ত্বরণ নির্দেশ করে। কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। কেন বলতো? এই যে বেগ ভাগ সময় টি, এটা কিসের সমীকরণ আমাদের ছিল? এ সমান ভি বাই টি ছিল, তাই না? বেগ ভাগ সময়। তাহলে বেগ ভাগ সময়, এই যে আমাদের লেখচিত্র বলতে যেহেতু বেগ আর সময়ের বনাম লেখচিত্র বলতেছি, তার মানে আমাদের বেগ সময় লেখচিত্র বলতে আমরা ত্বরণকে নির্দেশ করবো। এটা কি? ত্বরণ। কি? ত্বরণ। ঠিক আছে, ত্বরণ আমাদের বেগ সময় লেখচিত্র আমরা ত্বরণকে নির্দেশ করে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের জানা থাকা দরকার। তাহলে দেখো, কেউ কমেন্টে কিছু লিখতেছে, বোঝে না বা বুঝতেছে না বা এমন কিছু। দেখো, আমরা লেখচিত্রে সাধারণত দুইটা অ্যাক্সিস দেখি। একটা হচ্ছে, দেখি আমরা আমাদের শর্ট করে লিখি, দুইটা অ্যাক্সিস, তাই না? একটা হলো এক্স অ্যাক্সিস, এটা কি, আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। শোনো, এইটা কিন্তু এদিকে আছে, বুঝছো? এই যে দুই এক্স ওয়াই মানে চতুর্ভাগ, বুঝছো তো? এগুলো আমরা মিশিয়ে দিলাম, যেহেতু ধনাত্মকটা নিচ্ছি, এক্স এরও ধনাত্মক নিচ্ছি, আমরা এক্স এরও ধনাত্মক নিচ্ছি, ওয়াই এরও ধনাত্মক নিচ্ছি। তাহলে এই বিন্দুর নাম আমাদের ও। এখান থেকে আমাদের এদিকে আমরা নিতেছি কি, দেখো কি নিতে বলছে? বেগ সময়। তার মানে উপরের দিকে বেগ, নিচের দিকে সময়। তাহলে উপরের দিকে আমরা বেগ নেই, দেখো তো, বেগ নিলাম, বেগকে ভি দ্বারা আমরা প্রকাশ করি, তাই না? মিটার পার সেকেন্ড স্কয়ারে নিলাম, মিটার পার সেকেন্ড, বেগের একক কি? মিটার পার সেকেন্ড, এটা আমরা নিলাম, তাই না? গুড। আর এদিকে আমাদের কি নিতে বলছে বলতো? এই যে এইভাবে নিলাম, ঠিক আছে, আমি বুঝাই দিলাম। তারপরে এদিকে আমাদের কিনতে বলছে সময়, বেগ সময়। সময় কত? সময়কে টি দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক সেকেন্ড। ঠিক আছে, এর একক সেকেন্ড নিলাম। ঠিক আছে, মনে কিছু লিখতে হবে না, শুধু সেকেন্ড দ্বারা বুঝবো আমরা। তাহলে দেখো, এই যে এই বিন্দু থেকে একটা গাড়ি, মনে করো একটা গাড়ি ও বিন্দু থেকে এটা হলো 5 সেকেন্ড, এটা হলো 10 সেকেন্ড, এটা হচ্ছে 15 সেকেন্ড। ঠিক আছে, আর এদিকে দেখো, এদিকে আমরা নিব, এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড। দেখো, এই জায়গা থেকে আমরা এই বরাবর আমি যদি এইভাবে দেই, তাহলে দেখো এই যে এই জায়গায়, ঠিক আছে, এই যে দেখো, এই যে এই বরাবর। ঠিক আছে, অর্থাৎ 5 সেকেন্ডে গাড়িটা, এই এখানে একটা ও বিন্দুতে একটা গাড়ি আছে, এই গাড়িটা 5 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। 20 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে গাড়িটা এখানে আসলো, এখান থেকে দেখো আমাদের 10 কোথায় আছে? এই যে এই জায়গায় 10 আসছে কি, সমবেগে 10 সেকেন্ড আসছে। কত বেগে? সমবেগে। এখানে আসলো, তারপরে সে কি করছে? তারপর করছে মন্দন, অর্থাৎ সমহারে হ্রাস পেয়েছে। হ্রাস পেয়ে কোথায় আসছে? এই যে এখানে চলে আসছে। ঠিক আছে, আমাদের এই যে 4-এর 15 সেকেন্ডের মাঝামাঝি সময়ে চলে এসেছে। তাহলে আমাদের গ্রাফ হচ্ছে এইটা, এবং একটা বহুল পরীক্ষায় আসা গ্রাফের মধ্যে একটা এইটা। ঠিক আছে, এখন আমরা বুঝবো যে বেগ সময় গ্রাফের মধ্যে আমাদের কি বোঝাচ্ছে। এখন দেখো, এই গ্রাফের মধ্যে একটা গাড়ি, আমরা এই গ্রাফ দ্বারা কি বুঝতেছি? দেখো তো, একটা গাড়ি প্রথম 5 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। তার মানে সে এই যে এই জায়গাটাতে গেছে, এই জায়গাটা সে কি কি গেছে? সমবেগে গেছে, না ত্বরণ নিয়ে গেছে, না মন্দন নিয়ে গেছে, সুষম ত্বরণে না সুষম মন্দনে, কোনটা হয়েছে এইটা আমরা দেখব। দেখো, গাড়িটা যেহেতু 5 সেকেন্ডে 1 2 3 4 1 2 3 4 5, 5 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড চলে গেছে, তার মানে গাড়িটা সুষম ত্বরণে বা এই অংশটাতে গাড়িটার ত্বরণ হয়েছিল। কি হয়েছিল? ত্বরণ হয়েছিল। তারপর দেখো, এই যখন 5 সেকেন্ডে উপনীত হয়েছে, এই 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, এই 10 সেকেন্ডের এই সময়টাতে গাড়িটা কি করছিল? এই 20 মিটার পার সেকেন্ড ধরে যাচ্ছিল। তার মানে এইটা হবে আমাদের সমবেগ। কি বেগ? সমবেগ।
বেগ। বুঝছো? তাহলে প্রথমে ত্বরণ নিয়ে গেল 20 মিটার পার সেকেন্ড পর্যন্ত প্রথম 5 সেকেন্ডে, তারপর পরবর্তী 5 সেকেন্ডে সে সমবেগে আসলো এবং পরবর্তী 5 সেকেন্ডে সে সমমন্দনে, ঠিক আছে, অথবা মন্দনে, মন্দন হলো কি হয়েছে, মন্দন। আমরা যদি বেগের বিপরীত রাশি কি, মন্দন, অর্থাৎ এই পরবর্তী 5 সেকেন্ডে সে মন্দন, গাড়িটার মন্দন হয়েছে, অর্থাৎ বেগের হ্রাস ঘটছে, ঠিক আছে। তাহলে দেখো এদিকে গেল বেগ, এদিকে গেল সময়, তার মানে যে আমরা যে গ্রাফটা পাচ্ছি বা যে রেখাগুলো পাচ্ছি, এই রেখাগুলো কিসের, এই রেখাগুলো হচ্ছে আমাদের কি, ত্বরণ, মন্দন এবং সমবেগের রেখা আমরা এখানে পাচ্ছি। এখন শোনো, সমবেগের রেখা এখন এই কারণে পাচ্ছি কারণ এই সময় আমাদের বেগের কোনো পরিবর্তন হয় নাই, শুধুমাত্র সময়ের পরিবর্তন ঘটছে। এই কারণে আমরা এই যে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের এই সময়টাতে সমবেগ প্রাপ্ত হয়েছি, ঠিক আছে। আমরা গ্রাফ বুঝলাম যে আমাদের প্রশ্ন সাধারণত নৈবেদ্যিকে এভাবে আসবে যে বেগ সময় লেখচিত্র কি প্রকাশ করে, বা বেগ সময়ের লেখচিত্র দ্বারা আমরা কি বুঝবো, তাহলে আমরা কি বলবো, বেগ সময় লেখচিত্র দ্বারা আমরা ত্বরণ বুঝবো, ত্বরণ বুঝবো, তাই না, কি বুঝবো, ত্বরণ বুঝবো। আর এই মন্দন কখনো বলবো না, কারণ কি, মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ, এটাও একটা ত্বরণ, বা এই ত্বরণটার মান কি, ঋণাত্মক, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে গাড়িটা চললো ত্বরণে, তারপর সমবেগে, তারপর মন্দনে, অর্থাৎ বেগ সময় লেখচিত্র আমাদের কি বুঝাচ্ছে, ত্বরণের গ্রাফ বুঝাচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা সবাই মাথায় রাখবা। তারপর যখন আমরা এখান থেকে কোনো ম্যাথ আমাদের করতে দিবে, কিভাবে ম্যাথ করতে দেয় এগুলো আমরা দেখবো, ঠিক আছে। আশা করি তোমরা এই জায়গাটা বোঝো নাই। দেখো তো, যদি আমরা এখানে এইভাবে মানে মার্ক করতাম যে ও থেকে এ, ও থেকে এ, এ থেকে বি, বি থেকে সি, ঠিক আছে। তাহলে তোমার যদি বহুপদীতে দিত, বহুপদী যে কোশ্চেন গুলান আছে, অর্থাৎ বহুপদী নৈবেদ্যিক গুলান আছে, এগুলোর মধ্যে যদি দিত যে ও এ অংশ কি কি নির্দেশ করে, ত্বরণ নির্দেশ করে, তাই না। মনে করো যে বহুপদীতে নিচের কোনটি সঠিক, নিচে দিয়ে কোনটি সঠিক, তার মানে ক খ গ বা 1 2 3 এর মধ্যে 1 2, শুধু 1, শুধু 2, শুধু 3, 2 3, 1 3 এমন থাকে না। তাহলে এইভাবে আমাদের একটু কনফিউজ করে দিতে পারে যে ও এ, ও এ রশ্মি বা ও এ রেখা দ্বারা কি বোঝায়, আমরা ডিরেক্ট বলবো ও এ রেখা দ্বারা ত্বরণ বোঝায়, এ বি রেখা দ্বারা সমবেগ বোঝায়, বি সি রেখা দ্বারা মন্দন বোঝায়। অর্থাৎ কি, ত্বরণ মানে হলো সুষম ত্বরণ। তার মানে কি সুষম ত্বরণ না, দেখো 1 সেকেন্ডে যেমন দেখো 4 × 20, অর্থাৎ কি 5 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড করে করে বৃদ্ধি পাইছে। তার মানে কি, এটা সুষম ত্বরণ, ত্বরণ বা সুষম, সুষম ত্বরণ, ঠিক আছে, সুষম ত্বরণ। যেহেতু আমাদের প্রতি 1 সেকেন্ডে আমাদের 4 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাইছে, প্রত্যেক ক্ষেত্রে এইভাবে বৃদ্ধি পেতে পেতে গেছে, এই কারণে আমরা এটাকে কি বলবো, সুষম ত্বরণ। আর যদি আমরা এইটা না কাউন্ট করি তাহলে শুধুমাত্র ত্বরণ, আর আমরা যদি সুষম ত্বরণ বা ত্বরণ থাকলেই আমরা এটাকে ত্বরণ নির্দেশ দিব। তাহলে দেখো ও এ অংশ দ্বারা কি বোঝাচ্ছে, ও এ দ্বারা ত্বরণ, ত্বরণ অথবা এখানে সুষম ত্বরণও বোঝাচ্ছে, সুষম ত্বরণ, ত্বরণ বোঝাচ্ছে। তারপরে দেখো এ বি দ্বারা কি বোঝাচ্ছে, এ বি দ্বারা কোনো ত্বরণ বোঝাচ্ছে না। এ বি দ্বারা কি, এ বি রেখা দ্বারা কি ত্বরণ বোঝাচ্ছে না, এ বি রেখার মধ্যে বেগের পরিবর্তন হয় নাই। আর ত্বরণের সংজ্ঞার মধ্যে আমরা জানি সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে কি বলে, ত্বরণ বলে। যেহেতু বেগের পরিবর্তন হয় নাই, সুতরাং এখানে কোনো ত্বরণ হয় নাই। তার মানে কি, শুধুমাত্র বেগে হয়েছে। আর এই বেগটা কি ধরনের বেগ, সমবেগ, অর্থাৎ আদি বেগও 20, শেষ বেগও 20, অর্থাৎ শুধু ও চলতেই ছিল, বুঝছো, কোনো আমাদের গিয়ার দেওয়া হয় নাই, এক কথায় শেষ। তাহলে গাড়ির গিয়ার দেওয়া হয় নাই। তাহলে দেখো, তাহলে এ বি দ্বারা কি বুঝাবে, আমাদের সমবেগ বুঝাবে, তাই না, সমবেগ বুঝাবে। আর বিসি দ্বারা কি বুঝাবে, আমাদের বিসি দ্বারা আমাদের বুঝাবে সুষম মন্দন বা মন্দন বুঝাবে, ঠিক আছে, কি বুঝাবে, মন্দন। তাহলে আমরা এই যে গ্রাফ থেকে আমাদের এই তিনটা শর্ট আউট করতে বলা হবে। আশা করি তোমরা বেগ সময় লেখচিত্র বুঝছো। এখন শোনো, এখন আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সামনে আমি শুধু মুখ দিয়ে বলবো, তোমরা এই কোশ্চেন গুলো কি, তোমাদের যে এই যে তোমরা যে শেষ মুহূর্তের প্রস্তুতির কারণে, প্রস্তুতির জন্য যে বইটা করে কিনছো, বা যে টেস্ট পেপারে বলো আর মডেল টেস্টে বলো, যেটা করে তোমরা কিনছো, ওইটা থেকে তোমরা এই কোশ্চেন গুলো একটু খুঁজে খুঁজে বের করে করে পড়বা। এই কোশ্চেন গুলো একটু বেশি করে পড়বা, আর তোমাদের যেগুলো সব কোশ্চেন আছে এগুলো দেখে দেখে যাবা। আশা করি দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমি কিন্তু সৃজনশীল আলোচনা করলাম না, কারণ কি, দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা সৃজনশীল দিতে গেলে তোমাদের একটু মানে সৃজনশীল গুলো একটু কমে আসে। আর সৃজনশীলের ক এবং খ নাম্বারটা দ্বিতীয় অধ্যায় থেকে দিয়ে থাকে, অন্যান্য অধ্যায়ের সাথে মিক্স করে দেয় এটা, ঠিক আছে। এই কারণে আমি ক খ এর উপর অধিক জোর দিছি,
এই অধ্যায়ে সৃজনশীলের জন্য এবং নৈবেদিকের জন্য বেশি জোর দিছি। ঠিক আছে, আমি কিছু কোশ্চেন মানে ফাইন্ড আউট করে রাখছি, এগুলো তোমাদের সামনে বলি। এই কোশ্চেন গুলো তোমরা একটু কি করবা, কোশ্চেন গুলো তোমরা করবা। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেনের মধ্যে এমনটা আছে যে স্থিতি কাকে বলে, কি কাকে বলে, স্থিতি কাকে বলে। কেন এটা একদম সহজ কোশ্চেন, তারপরে কেন দিলাম দেখো, স্থিতি কাকে বলে আর জড়তা কাকে বলে, এই দুইটা জিনিস কিন্তু সেম না। ঠিক আছে, স্থিতি এবং জড়তার মধ্যে পার্থক্য আছে, এই দুইটা জিনিস বোঝার কারণে তোমাদের এই কোশ্চেনটা দিছিলাম। দেখো স্থিতি, স্থিতি এক জিনিস, জড়তা এক জিনিস। স্থিতি আর জড়তা গুলাই যাবে না, হ্যাঁ গুলাই যাবে না, পরীক্ষা হলে গুলাই গেলে মার্ক দিবে না, মার্ক পাবা না। স্থিতি আর জড়তার মধ্যে তোমাদের কনফিউশন আসতে পারে, এই কারণে আমি স্থিতি এবং জড়তা আলাদা আলাদা ভাবে লিখে দিয়েছি। দেখো সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে, স্থিতির সংজ্ঞায় আমি যদি বলি, সময়ের পরিবর্তনের সাথে বা সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর মানে অবস্থানের পরিবর্তন না হওয়াকে স্থির বস্তু বলে। কোনো বস্তু যদি অবস্থানের পরিবর্তন না হয়, কোনো বস্তু যদি অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে ওই বস্তুটাকে বলা হয় স্থির, স্থির বস্তু। আর স্থির বস্তুর দেখো কি বলছে, ওই বস্তুটাকে বলা হয় স্থির বস্তু, স্থির বস্তু বলে। আর এই অবস্থান অপরিবর্তিত থাকাকে স্থিতি বলে। এই মানে অবস্থান বা অর্থাৎ এই অবস্থান অপরিবর্তিত থাকবে, অর্থাৎ এই অবস্থান অনড় থাকবে, এইভাবে থাকার যে প্রবণতা আছে বা যে থাকাকেই যে ঘটনাটা ঘটে, যে থাকাকেই আছে, ওইটাকে কি বলা হয়, স্থিতি বলা হয়। আর জড়তা একদম ভিন্ন একটা জিনিস, সেটা কি, কোনো বস্তু যে অবস্থান আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে জড়তা বলে। তার মানে কি, জড়তা দুই প্রকার, জড়তা একটা গতি জড়তা থাকতে পারে, একটা স্থিতি জড়তা থাকতে পারে। অর্থাৎ আমি কথা বলতেই আসি, তো এটা আমার একটা জড়তা, এটা কি জড়তা, গতি জড়তা, রানিং একটা জড়তা, তাই না? এটা জড়তা আমাদের দুই ধরনের, একটা গতি জড়তা, একটা স্থিতি জড়তা। কিন্তু আমাদের কি, আমাদের স্থিতি মানে ওই জড়তার মধ্যে একটা টার্ম হচ্ছে আমাদের স্থিতি। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে জড়তা আর স্থিতির মধ্যে, স্থিতি আর জড়তার মধ্যে গুলাই যাবা না। ঠিক আছে, আর কিছু কোশ্চেন আমি রাখছি, যেমন সুষম মন্দনের বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। দেখো সুষম মন্দনের বেগ চিত্র, দেখো কি বলছে, সুষম মন্দনের বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। এদিকে দেখো, মনে করো আমি তাহলে দুইটা দেখাই, সুষম ত্বরণ এবং সুষম মন্দন। ঠিক আছে, এটা আমরা নিলাম এক্স নিলাম, এদিকে এদিকে ওয়াই নিলাম। ঠিক আছে, দেখো এখান থেকে যদি আমি এদিকে যাই, দেখো তো এই রাশিটা আমাদের কি ধরনের ছিল, এই যে ও এ, ঠিক আছে, ও এ রাশি। ঠিক আছে, এদিকে সময়, এদিকে বেগ। ঠিক আছে, এদিকে বেগ এদিকে সময়। তাহলে এই যে ও এ রাশিটাকে আমরা কি পেয়েছিলাম, দেখো তো ও এ, এটা পেয়েছিলাম আমরা ত্বরণ। তাহলে কি ত্বরণ, সুষম ত্বরণ। কোনটা, ও এ রাশিটা, ও এ যে রশ্মিটা আছে বা পথটা আছে, এটা কি সুষম ত্বরণ হয়েছিল। এটা আমাদের চাইছে হচ্ছে সুষম মন্দনের বেগ সময় লেখচিত্র কেমন হবে। এখন দেখো এই যে এইটা আমাদের যেমন সুষম ত্বরণ, ঠিক এই জায়গাটায় আমরা যদি এইটা বিষয় দেই এবং বেগ সময় ঠিক থাকে, তাহলে দেখো এই যে দেখো আমাদের এই যে মন্দনটা কোন দিক, এদিক থেকে এদিকে নামছে, অর্থাৎ কি, তখন আমাদের কি হবে বলতো, এই যে যদি এইভাবে কোন লেখচিত্র দেখো, অর্থাৎ কি লেখচিত্রটা উপর থেকে নিচে নামতেছে, অর্থাৎ কি বেগের হ্রাস ঘটতেছে, এই যে বেগ উপরে আসছে ধীরে ধীরে নিচে নামতেছে, যে উপর থেকে নিচে নামতেছে, তখন কি হবে, সুষম কি হবে, সুষম মন্দন হবে। কি হবে, সুষম মন্দনের বেগ হবে। তাহলে আমি যদি ধরি এইটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে আমাদের এ বি কি হবে বলতো, তাহলে কি হবে, এ বি কি হবে, সুষম মন্দনের সুষম মন্দনের গ্রাফ। ঠিক আছে, শোনো, তাহলে আমরা সুষম ত্বরণ এবং সুষম মন্দনের গ্রাফ একত্রে দুইটা পেয়ে গেলাম। ঠিক আছে, জি এর আদর্শ মান কত, জি কি আমরা ক্লাসের মধ্যে পড়লাম, জি কি অভিকর্ষ ত্বরণ, তখন দিতেছে, শোনো জি কি, জি এর আদর্শ মান কত, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আমরা ক্লাসের মধ্যে একটু আগেই বললাম। এর আদর্শ মান, এর আমি একটা ফিক্সড মান বলে দিচ্ছি, যেটাকে আমরা সার্বজনীন মান ধরে 9.8, কিন্তু এর আদর্শ যে ফিক্সড মানটা আছে এটা হবে 9.80665। দেখো জি এর আদর্শ মান তাহলে কত, জি এর আদর্শ মান যদি পরীক্ষা আসে
যদি দুইটা অ্যান্সার থাকে 9.8 থাকে, আবার জি এর মান যদি এটাও থাকে 9.80665, তাহলে কোনটা দেখাবো বলো তো? এই নিচেরটা দেখাবা। আর যদি 9.7 9.6 এগুলো যদি থাকে, তার সঙ্গে যদি এইটা থাকে, এইটা যদি না থাকে তাহলে এইটা রাইট। আর যদি এইটাও থাকে এইটাও থাকে তাহলে আমাদের কোনটা? এই নিচেরটা রাইট। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো আরো কিছু আমি করছি, সেগুলো কি? কোন অঞ্চলে জি এর মান সব থেকে বেশি বলতো? মেরু অঞ্চলে জি এর মান সব থেকে বেশি। আমাদের পৃথিবীটা যেমন গোল আমরা বলি, একদম গোল না, এই পৃথিবীটা আমাদের একটু চাপানো, একদিকে চাপানো, ঠিক আছে? এই জন্য মেরু অঞ্চলে আমাদের জি এর মান সব থেকে বেশি। তারপরে দেখো তো তাপমাত্রার এসআই একক কোনটি? শোনো, তাপমাত্রার এসআই একক কেলভিন। তাপমাত্রার এসআই একক কি? কেলভিন। আর কি বলছে? আমি একই সঙ্গে তাপমাত্রার এসআই এককের সঙ্গে বিদ্যুৎ প্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ, এই তিনটার একক একত্রে তোমাদের বলে দিব। তাহলে দেখো তো এসআই একক গুলো যদি আমরা লিখি এই জায়গায়, তাহলে দেখো তো কি হয়। তাপমাত্রার এসআই একক আমরা কি জানছি? তাপমাত্রার এসআই একক আমরা জানলাম কি? দেখো তো তাপমাত্রার এসআই একক একটু লিখে নাও, বিষয়টা মাথায় থাকবে তিনটে একসঙ্গে। তাহলে তাপমাত্রার এসআই একক, এসআই একক, ঠিক আছে? এসআই একক, তাপমাত্রার এসআই একক কেলভিন। অর্থাৎ কে দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? কে দ্বারা প্রকাশ করা হয়। বিদ্যুৎ প্রবাহের এসআই একক, তাহলে তাপমাত্রার সঙ্গে আমাদের আরো তিনটা জিনিস মাথায় রাখতে হবে, কোনটা আসবে আমরা জানি না। বিদ্যুৎ প্রবাহ নাকি? বিদ্যুৎ প্রবাহের এসআই একক, বিদ্যুৎ প্রবাহ এসআই একক কি? বিদ্যুৎ প্রবাহের এসআই একক হচ্ছে কি? অ্যাম্পিয়ার। কি? অ্যাম্পিয়ার। এমপি ময় পয় হিসিকার না, এমপি আর বিদ্যুৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। আর কি আছে? পদার্থের পরিমাণ আছে, তার আগে আছে দীপন তীব্রতা। দেখো এইটা খুব ইম্পর্টেন্ট, দীপন তীব্রতা। দীপন তীব্রতা কাটি গেছে নাকি একটা নেটের সমস্যা? আচ্ছা হোক, আমাদের প্রায় শেষ। দেখো একটু নেটের প্রবলেম দেখা যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও বিষয়টা। দেখো দীপন তীব্রতার একক কি? ক্যান্ডেলা। আর একটা আছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণের একক কি আমাদের? মোল। কি? মোল। একে ছোট হাতের এম দ্বারা প্রকাশ, এম ও এল, ছোট হাতের এম ও এল দ্বারা প্রকাশ করা হয়, মোল। ঠিক আছে? যেহেতু একটা আমাদের সামনে আসছিল, আমি বাকি তিনটাও বলে দিলাম। তারপর আর কি আছে তোমাদের? ত্বরণের মাত্রা কি আমরা লিখছি, ত্বরণের একক কি তাও লিখছি, বেগ কাকে বলে এগুলো আমরা জানি, অভিকর্ষ ত্বরণ কি সেটাও আমরা জানি, তাই না? তারপর দেখো আর কি বলছে, এই তো শেষ, প্রায় শেষ আমাদের। হ্যাঁ, গুড। খ স্ট্যান্ডার্ড কিছু কোশ্চেন রাখছিলাম, মানে খ নম্বরে আসার মতো, যেমন দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লিখো। দ্রুতি ও বেগ কি? স্কেলার রাশি, ভেক্টর রাশি, এগুলো আমরা প্রথম ক্লাসে পড়ছি, এগুলো আমরা পড়বো। তারপরে সমবেগে চলমান বস্তু ত্বরণ থাকে না। দেখো সমবেগে চলমান বস্তু যদি ত্বরণ থাকে না, দেখছো সমবেগে যাচ্ছে, এই সময় কি ত্বরণ ছিল? ছিল না। এইটা তোমাদের ব্যাখ্যা করতে বলছে 2 নম্বরে। খ নম্বরে আমাদের প্রশ্ন শেষ। শোনো, সমবেগে চলমান বস্তুর বেগ থাকে না, এটা কেন থাকে না বলতো? কারণ সমবেগে চলমান বস্তুর আদি বেগ এবং শেষ বেগ সমান থাকে, তাই না? বেগ থাকে কিন্তু আদি বেগ এবং শেষ বেগ একই থাকে। যেহেতু বেগের পরিবর্তন হয় না, তাই ত্বরণ থাকে না। একটু সাদা গোছায় খ নম্বরে লিখবা, তোমরা 2 মার্ক পেয়ে যাবা। ঠিক আছে? শোনো, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতেছি, এবং এই পরাগুণনের মাধ্যমেই তোমাদের গতি অধ্যায়ের আমি ইতি টানতেছি। পরবর্তীতে তোমাদেরকে যদি আমি পরবর্তীতে, আর শোনো, তোমাদের অতি জরুরি আমরা একটা রুটিন দিয়ে দিব, এই রুটিন মোতাবেক আমরা ক্লাসগুলো নেব। ঠিক আছে? তাহলে তোমরা বিভ্রান্ত হবা না যে কোনটার পরে কোনটা ক্লাস, আজকে কি ক্লাস, কালকে কি ক্লাস। আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে থাকবা, যারা আমাদের সাথে কানেক্টেড আসো। আর যারা এখন পর্যন্ত কানেক্টেড হইতে পারো নাই, তোমরা অবশ্যই খুব দ্রুত আমাদের সাথে কানেক্ট হয়ে যাও। আমাদের ফেসবুক পেজের নামও সুমনস এডুকেশনাল ফ্যামিলি, আমাদের ইউটিউব চ্যানেলের নামও সুমনস এডুকেশনাল ফ্যামিলি, এবং সুমন শিক্ষা পরিবার। আমাদের এই ইংলিশের বাংলাটা দিয়ে সার্চ দিলেই আমাদের জন্য পাবলিক গ্রুপ আছে, এই পাবলিক গ্রুপে সবাই অ্যাড আছে। পাবলিক গ্রুপে আমরা সমস্ত নিউজগুলো জানাই থাকি। ঠিক আছে? সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, সুমন ভাইয়ের জন্য দোয়া করবা, পরবর্তী ক্লাসের জন্য তোমাদের সামনে হাজির হতে পারি, এই দোয়া, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি এই ক্লাস এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। করে দাও, ফিনিশ।